গত ক্লাসে যেখানে শেষ করছিলাম ওখানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার লেকচার 13 অফ 20th সেঞ্চুরি লিটারেচার 2 ইএনজি 4233। গতানুগতিক ভাবেই আমরা ক্লাস শুরু করার আগে গত ক্লাসটা একটু রিভাইজ করি। আমাদের ফোকাসটা কি ছিল গত ক্লাসের? এই ছোট্ট প্যারাগ্রাফ ডক্টর যার আর্টিকেলটা মেইনলি ফোকাস করছি, ডক্টর আশারাই তার আর্টিকেলটা বেশ রিচ। আমরা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন, বেশিরভাগ কোয়েশ্চেনই আমরা এই ডক্টর আশারাইয়ের যে আর্টিকেলটা, ওনার আর্টিকেলটা থেকে আমরা পেয়ে যাব। এখন এখানে আমাদের গত ক্লাসের ফোকাসটা ছিল টু রিয়েলাইজ, টু অ্যাপ্রিসিয়েট দ্য ক্যারেক্টারাইজেশন অফ স্টিফেন ডেডালাস। আমরা যদি স্টিফেন ডেডালাসকে জানতে পারি, বুঝতে পারি সে কেমন মানুষ, তাহলে আমরা রাইটার সম্পর্কে জানতে পারবো। আমাদের জেমস জয়েস উনি কেমন, শুধু তাই না, ওইখানেই শেষ না। আমরা যদি স্টিফেন ডেডালাসকে জানতে পারি, তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। কোনো কোনো দিক দিয়ে হয়তো স্টিফেন ডেডলাস একটু ইউনিক, একটু আলাদা, কিন্তু মোস্ট অফ দ্য কন্টেন্ট অফ হিজ পার্সোনালিটি, আমরা তার সাথে সাধারণ মানুষের পার্সোনালিটি বেশ বড় একটা মিল পাই। আমরা রিভিশনটা দেই হচ্ছে কনক্লুশন থেকে। আমরা গত ক্লাসে যে আর্টিকেলটা শেষ করেছিলাম ওটার কনক্লুশনটা আমরা একটু ভালো করে দেখি। কনক্লুশনের এই যে ফার্স্ট লাইন, as it had been discussed before, এই আর্টিকেলে যেটা বারবার বলা হচ্ছে মেইন ফোকাস, জেমস জয়েস ক্রিয়েটস a deeply personal and emotional portrait of every man. জেমস জয়েস উনি কি করছেন? উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন, তৈরি করার চেষ্টা করছেন, ছবি আঁকার চেষ্টা করছেন। পেইন্টার যেমন ছবি আঁকে, জেমস জয়েস সেরকম ছবি আঁকার চেষ্টা করছেন। কিসের ছবি? হোয়াট ইজ হি ট্রাইং টু পেইন্ট? a deeply personal and emotional portrait of every man. সাধারণ মানুষ, একজন খুবই কমন ম্যান, অর্ডিনারি পার্সন, তার ছবি আঁকার চেষ্টা করছেন। কিসের ছবি? পার্সোনাল, মানে তার ব্যক্তিগত চিন্তা ভাবনা চেতনার একটা ছবি, অ্যান্ড ইমোশনাল, তার আবেগ অনুভূতির একটা ছবি। মানে আমরা যদি স্টিফেন ডেডালাসকে জানতে পারি, তাহলে সাধারণ মানুষের পার্সোনালিটি অ্যান্ড ইমোশন সম্পর্কে আমাদের একটা অন্যরকম ধারণা জন্মাবে। অনেক নতুন চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসবে, আমাদের হয়তো অনেক কিছু চোখে পড়বে যেটা আগে হয়তো আমরা খেয়াল করি। The study of the main character, Stephen Dedalus, the study of the main character, আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছেন স্টিফেন ডেডালাস, showed that Joyce tried to capture, জয়েস তুলে ধরার চেষ্টা করছেন, আমাদের সামনে এক্সপ্রেস করার চেষ্টা করছেন, the insufficiency of self-awareness and freedom in his life. ইনসাফিসিয়েন্সি মানে হচ্ছে অপর্যাপ্ত, যথেষ্ট না, নট এনাফ। ইনসাফিসিয়েন্সি অফ সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ফ্রিডম ইন হিজ লাইফ। আমাদের জীবনে কিসের অভাব আছে? ইনসাফিসিয়েন্সি মানে হচ্ছে অভাব। কিসের অভাব আছে? সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ফ্রিডম। সেলফ অ্যাওয়ারনেস, ফ্রিডম। সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে, আমরা সবাই জানি, সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে আত্মচেতনা, আত্মসচেতনতা। আর ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। আমাদের সবার জীবনে অন্তত এই দুইটা জিনিসের অভাব আছে, আত্মসচেতনতা, স্বাধীনতা। আত্মসচেতনতা এবং স্বাধীনতা, এই দুটো জিনিস আমাদের মধ্যে অভাব আছে। তাহলে আমরা আগের লাইনের সাথে এই লাইন কানেক্ট করি। আমাদের দুইটা গোল্ডেন লাইন আমরা পেয়েছি। এটা একটা গোল্ডেন লাইন। হোয়াট ইজ দ্য থিম অফ আ পোর্ট্রেট? আ পোর্ট্রেটের একটা থিম আমরা লর্ড জিমের থিম কি পেয়েছিলাম? ইউনিভার্সাল স্ট্রাগল টু ফাইন্ড কারেজ, মিনিং অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস। কারেজ, মিনিং অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস, সেইটারই সেই একই থিমটাকে কিন্তু অন্যভাবে বলছে, ইনসাফিসিয়েন্সি অফ সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ফ্রিডম ইন লাইফ। আমাদের সবার জীবনেই আত্মসচেতনতা, সেলফ রিয়েলাইজেশন
স্বাধীনতা, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, এই দুইটা জিনিসের খুব অভাব। এই কথাটাই আমাদের ঔপন্যাসিক সাহিত্যিক জেমস জয়েস উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমাদের জীবনে এই দুইটা জিনিসের অভাব। আমরা যতই বলি যে আমরা আত্মসচেতন, আমরা নিজেদেরকে চিনি, আমি জানি আমি কে, কিন্তু সেই কথাটা পুরোপুরি সত্যি না। বেশিরভাগ আমরা কিন্তু জানি না আমরা কে। উই আর নট কনসিয়াস এনাফ টু নো আওয়ারসেলফ। আমরা আমাদেরকে বুঝতে পারি না। দেখবেন আপনার জীবনের কোনো কোনো পর্যায়ে আপনার মনে হবে আপনি নিজেকেই নিজে চিনতে পারছেন না। কেন? আপনি একটা কাজ করলেন, কেন করলেন সেটা যুক্তি খুঁজে পাবেন না। ফর এক্সাম্পল, জিম, ইন লর্ড জিম, সে বারবার তার মধ্যে কোয়েশ্চেনটা আসছে যে আমি কেন পাটনা থেকে ঝাঁপ দিলাম, আমার সমস্যাটা কি ছিল। আমার তো ধারণা আমি অনেক সাহসী মানুষ, আমি কেন পাটনা থেকে ঝাঁপ দিলাম। সে বারবার নিজেকে প্রশ্ন করছে আমি কেন জেন্টলম্যান ব্রাউনকে ছেড়ে দিলাম, আমি তো জানি সে লোক ভালো না, তারপর আমি কোন বিশ্বাসে তাকে ছেড়ে দিলাম, কেন ছেড়ে দিলাম, আমার কি সাহসের এতই অভাব, সে আমাকে একটু থ্রেট দিল আর আমি নড়ে গেলাম, আমি কেন ব্রাউনকে ছেড়ে দিলাম। এই যে জিজ্ঞাসাগুলো, এইটাই কিন্তু প্রমাণ করে যে জিম তাকে নিজেকে পুরোপুরি সে চেনে না, সে নিজের সম্পর্কে পুরোপুরি সচেতন না। আমাদের যে স্টিফেন ডেডলাস, সেও কিন্তু নিজের সম্পর্কে এতটা সচেতন না, সে নিজেকে চিনতে চিনতে বহু দেরি হয়ে যায়। আমাদের সবার জীবনেই এমন কোনো মুহূর্ত আছে যখন আমরা নিজেদেরকে চিনতে পারি না, কারণ নিজের সম্পর্কে পুরোপুরি ধারণাটা আমাদের নাই। উই আর নট 100% ক্লিয়ার অ্যাবাউট আওয়ারসেলফস। আর আমরা যতই বলি আমি স্বাধীন ব্যক্তি, আমি স্বাধীন মানুষ, কিন্তু আমরা তো কেউ সত্যিকার অর্থে স্বাধীন না। উই আর নট রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট। সত্যিকার অর্থে আমরা স্বাধীন না, আমরা জাস্ট নামে মাত্র স্বাধীন। সত্যিকার অর্থে উই আর নট ফ্রি। আমাদের সবার জীবনে এই দুইটা জিনিস, আত্মসচেতনতা বা আত্মচেতনা এবং স্বাধীনতা, এই কথাটাই জোসেফ কনরাডও তার লর্ড জিমে বোঝাতে চেয়েছেন, জেমস জয়েসও আ পোর্ট্রেটে বোঝাতে চাচ্ছেন। যখনই আমরা এই দুইটা জিনিস সম্পর্কে সচেতন হব, তখনই কিন্তু আমাদের যে পোর্ট্রেট, আমাদের যে ছবিটা ফুটে উঠবে। যখনই উই উইল বি এবল টু রিয়েলাইজ দ্যাট উই ডু নট নো আওয়ারসেলফ ফুলি, আমরা আমাদেরকে পুরোপুরি চিনি না, অ্যান্ড উই আর নট 100% ফ্রি, তখনই আমরা নিজেদের পরিপূর্ণ ছবিটা আমরা ফুটিয়ে তুলতে পারবো। পার্সোনাল অ্যান্ড ইমোশনাল পোর্ট্রেট অফ এভরি ম্যান তখনই আমরা খুঁজে পাবো। যখনই আমরা সচেতন হব যে আমরা নিজেদেরকে কেউ কি কথা শুনতে পাচ্ছ? না স্যারের মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে বা কোনো কল আসছে, সামথিং লাইক দ্যাট। বাট রেকর্ডিং চলছে যে। একটাতে হয়তো ফোন থেকে, একটাতে হয়তো দেখো পিসি থেকে। দেখি আমার অটো প্রথমে কারো টিউটোরিয়াল দেখবো বসে বসে। বুঝছো, একটু ওয়েট করি। স্যার কি আসে নাকি স্যার লিভ দিয়ে নিচ্ছে? না, স্যার নেই তো। দেখতে থাকো বুঝছো। আর শুনো শোনো আপু, আপনাদের লাইক এই সবাই কি খাতা পাইছো? মেকআপ নিয়ে চলতেছে। কে কে কথা পেয়েছি আমি তো জানি না।
তিশা তুই কি পাইছিস? ফরহান, উম্মে সালেহা পাইছিস তোরা? ম্যাম মেকআপের উপরে পাইছি তুমি ভালো কত পেয়েছিস? 22 পাইছি। আর ফরহান? পাই নাই আমি। লিমা তোরটা লিয়ান, দিছে? লিয়ান তুই কত পেয়েছিস? আমি এখনো দেখিনি, ফোন ক্লাস করতেছি তো, মাত্র শুনলাম যে খাতা দিচ্ছে, মানে কয়েকটা আচ্ছা, দিচ্ছে আপনাদের নাকি। সবার খাতা এখনো দেখা হয় নাই। অর্ধেকের খাতা দেখা হয়েছে, বাকি অর্ধেক দেখা হয় নাই। দিয়ে দিয়ে দেবো আর কি, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এখানে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কারণে আর কি ওই আমার ওয়াইফাই ডাউন আর কি। আমরা যতদূর পারি আর কি কন্টিনিউ করি, ঠিক আছে? স্যার স্লাইডটাও দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? সাইট মনে হয় কম্পিউটার থেকে ছিল। হ্যাঁ, কম্পিউটার থেকে ছিল। আচ্ছা, আমি দেখি ব্যবস্থা করা যায় কিনা। উম, ওকে, আমরা দেখি কতদূর ঠিক করা যায়। কিছু দেখা যাচ্ছে? স্যার আপনার প্রসেসিং গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আচ্ছা, কনক্লুশনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দেখি আমার ডেটা যতক্ষণ আছে চালাতে থাকি, দেখা যাক কপালে কি আছে। ওকে স্যার। আচ্ছা, আমরা একটু আগাই সামনে। যখনই আমরা এটা রিয়েলাইজ করতে পারবো যে উই আর নট শিওর হু উই আর, আমরা নিজেদেরকে পুরোপুরি চিনি না এবং আমরা আসলে স্বাধীন না, তখনই which comes into contact with universal feelings of detachment, guilt and awakening. Detachment, guilt and awakening. আমরা সবাই তখন বুঝতে পারি যে we are actually detached. We are actually detached. আমরা আসলে একজন আরেকজনের সাথে ঘনিষ্ঠ নই। আমরা আসলে একজন আরেকজনকে চিনি না। আমাদের মধ্যে অপরাধ বোধ কাজ করে, গিল্ট ফিলিংস কাজ করে। এবং যখনই আমরা রিয়েলাইজ করতে পারি যে আমরা আসলে স্বাধীন না, আমরা আসলে নিজেদেরকে চিনতে পারিনি এখনো, তখন আমাদের মধ্যে একটা জাগরণের সৃষ্টি হয়, অ্যাওয়েকেনিং। ডিটাচমেন্ট, guilt, awakening. The result is the relationship that are based on wrong factors. যখন আমরা নিজেদেরকে চিনতে পারি না, তখনই কিন্তু আমরা ভুল সম্পর্কে জড়িয়ে যাই। আমরা হয়তো আনমনে, হয়তো সাবকনশিয়াস মাইন্ডে হয়তো কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাই, কিন্তু আমরা এটা খেয়াল করি না যে ওই মানুষটার সাথে আমার আসলে মিলবে কিনা, মানুষটার সাথে আমার আসলে মিলবে কিনা। আমরা সম্পর্কে জড়াই ভুল ফ্যাক্টরের উপর বেস করে। আমরা নিজেদেরকে তো চিনি না, আমাদের ধারণা হয় যে হয়তো আমরা এই মানুষটার সাথে সুখী হব, কিন্তু আমরা নিজেদেরকে না চেনার কারণে দেখা যায় যে আমরা ভুল মানুষ চুজ করি, ভুল মানুষ বাছাই করি। আমরা ভুল সম্পর্কে জড়িয়ে যাই, আমরা ভুল সম্পর্কে জড়িয়ে যাই। তখন কি হয়? তখন আমাদের সম্পর্ক কিন্তু ভেঙে যায়। Instead of shaping a new possibilities leads to loss, failure and destruction. Instead of shaping new possibilities, আমাদের সম্পর্কগুলোর কারণে আমাদের জীবনটা আরো সুন্দর হওয়ার কথা, তার বদলে কি হচ্ছে? Leads to loss, failure and destruction. আমরা যেহেতু নিজেদেরকেই চিনতে পারি না, আমরা সম্পর্কে কিভাবে জড়াবো? ঠিক আছে, এই পর্যন্ত তো ঠিক আছে।
সম্পর্কগুলো সম্পর্কে যে আমাদের ধারণা, সে ধারণা কিন্তু আমাদেরকে বদলাতে হবে। আমি যদি নিজেদেরকে চিনতে না পারি, তাহলে তো আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। যখনই আমরা নিজেদের সম্পর্কে সচেতন হব, তখনই we will be able to value our relationships. Through the novel, by close looking, it becomes obvious that reality is absolutely different from what appears in the story and the mind of Stephen. এই কথাটা কিন্তু আমরা লর্ড জিমেও বলেছি। সেটা কি? এই যে the reality is absolutely different from what appears in the story. জিম যখন পড়েছি তখন আমরা এটা শিওর হয়েছি। জিম গল্পের বই পড়তো, গল্পের বই পড়তে পড়তে নিজেকে হিরো মনে করত। গল্পের বই পড়তে পড়তে নিজেকে কি মনে করত? হিরো মনে করত। গল্পের বই পড়তে পড়তে সে নিজেকে হিরো মনে করত, কিন্তু সে বাস্তব জীবনে এসে দেখলো গল্প আর বাস্তবতা এক না। Reality is absolutely different from what appears in the story. রূপকথার গল্পে যেভাবে পরিস্থিতিকে দেখানো হয়, বাস্তবতাকে দেখানো হয়, সত্যিকারের বাস্তবতা কিন্তু তেমন না। আমরা দেখতেছি যে বাস্তবতা অনেক বেশি কঠিন, ভেরি ব্রুটাল। এখন আমরা একটু সামনে আসি। আমরা মোটামুটি রিভিশনটা হয়ে গেছে। এখন আমরা আজকের যে টপিক, সেই টপিকে আস্তে আস্তে ঢুকে যাই। He chooses to be artist. আমাদের স্টিফেন ডেডালাস, he chooses to be artist. সে শিল্পী হতে চায়, because he wants to be free from all the roots. এটা আমরা গত ক্লাসে এই কথা বলে শেষ করেছিলাম। সে কেন শিল্পী হতে চায়? কারণ সে পুরোপুরি 100% স্বাধীন থাকতে চায়। এমন না যে শিল্পী হওয়ার জন্য সে স্বাধীন হতে চায়। অ্যাকচুয়ালি শিল্পী হওয়াটা তার একটা জাস্ট পদ্ধতি মাত্র। স্টিফেন ডেডালাস সে রিয়েলাইজ করলো, তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো। কি রিয়েলাইজেশন? দ্য রিয়েলাইজেশন ইজ, যদি সে শিল্পী হতে পারে, সে যদি নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তবেই সে 100% স্বাধীন থাকতে পারবে। তার মধ্যে নভেলের শেষে একটা সেলফ রিয়েলাইজেশন কাজ করছে, যে সে কি চায়। আলটিমেটলি সে বারবার নিজেকে জিজ্ঞেস করেছে যে সে কি চায়, হোয়াট ডাজ হি ওয়ান্ট। সে নিজে কি চায়, তার কি চাচ্ছে সে বারবার নিজেকে জিজ্ঞেস করছে, আমি কি চাই, আমি কি চাই, আমি কি চাই। এবং একটাই উত্তর আসবে এখানে, সেটা কি? স্যার ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। এখন স্যার এখনো ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু দেখছি কি করা যায়। আচ্ছা আমি একটু ওয়েট করুন। আমাদের কারেন্ট চলে গিয়েছিল, আবার কারেন্ট আসলো। দেখি আবার আমরা ট্রাই করি। সরি ফর দ্য ডিস্টার্বেন্স। সাধারণত হয় না, আজকে হচ্ছে আর কি। ইটস ওকে স্যার। দেখতে পাচ্ছেন এখন?
জি স্যার। আচ্ছা, এই লাইনটাতে আমরা ফোকাস করছি। হি চুজেস টু বি স্টিফেন ডেডালাস সে আর্ট হতে চায় কেন? কারণ হি ওয়ান্টস টু বি ফ্রি ফ্রম অল দ্য রুলস। সে কোনো নিয়ম কানুন মানতে চায় না, কোনো রুলস এন্ড রেগুলেশনে সে বন্দি থাকতে চায় না। তার কাছে ফ্যামিলি, সোসাইটি, রিলিজিয়ন, কালচার, ন্যাশনালিটি, পলিটিক্স এগুলো নাথিং বাট বিভিন্ন সাইজের জেলখানা। সে কোনো রুলস এন্ড রেগুলেশনে আবদ্ধ থাকতে চায় না, সে 100% ফ্রিডম চায়। কিভাবে সেটা সম্ভব? যদি সে নিজেকে আর্টিস্ট বলে প্রতিষ্ঠিত করতে পারে। একমাত্র শিল্পী তার মধ্যে সে 100%, 100% স্বাধীনতা সে উপভোগ করতে পারে। শিল্পী হওয়ার জন্য সে কি করছে? শিল্পী হওয়ার জন্য হি এসকেপস ফ্রম দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বাই ইউজিং ওয়াক্স উইং। আমরা গত ক্লাসে দেখেছিলাম ইকারুস ডেডালাসের গল্প, যে তারা মোমের তৈরি পাখা ব্যবহার করে উড়ে উড়ে পালিয়ে যাচ্ছিল। তখন ইকারুস তার লোভ হলো যে দেখি আমি কত উপরে যেতে পারি। সে নিজের লোভ সামলাতে পারেনি, তখন সে সূর্যের খুব কাছে চলে যায়, মোম গলে যায়, তার পাখা গলে সে সমুদ্রে পড়ে মারা যায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, স্টিফেন ডেডালাস সে কি সূর্যের খুব কাছে চলে যাচ্ছে? সে কি সূর্যের খুব কাছে চলে যাচ্ছে, নাকি সে নিরাপদ দূরত্বে আছে? সে পালাচ্ছে। হি এসকেপস ফ্রম দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। সে এই জাগতিক দুনিয়া থেকে মুক্তি পেতে চাচ্ছে। সে একটা মেটাফরিক্যাল উইংস, এই যে শিল্পী হওয়ার যে বাসনা, এটাই হচ্ছে তার ডানা, হুইচ ইজ সিম্বল অফ হিজ ফ্রি সোল। সে যে মুক্ত চেতনা, মন মানসিকতার দিক থেকে সে স্বাধীন থাকতে চায়। এখন এই যে সে শিল্পী হবে, এটা কিন্তু তার নিজস্ব সিদ্ধান্ত, এটাই হচ্ছে তার এক্সিস্টেন্সিয়াল চয়েস। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, পোর্ট্রেট অফ স্টিফেন অ্যাজ অ্যান এক্সিস্টেন্সিয়ালিস্ট। এক্সিস্টেন্সিয়ালিস্ট কাকে আমরা বলি? আপনারা যারা ওয়েস্টার্ন আইডিয়াস কোর্সটা করেছেন মঞ্জুরিল্লাহি স্যারের, সেখানে আপনাদের এটা সিলেবাসে থাকার কথা, এক্সিস্টেন্সিয়ালিজম, ছাত্রের এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্সিয়ালিজম সম্পর্কে আমরা অবশ্যই আইডিয়া নিব। আসলে এক্সিস্টেন্সিয়ালিজম বিষয়টা কি, আমরা এক্সিস্টেন্সিয়ালিস্ট মানেটা কি? এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব, এক্সিস্টেন্সিয়ালিস্ট মানে হচ্ছে অস্তিত্ববাদী। এখন আমরা এই পার্টটা যদি আমরা পড়তে পারি, আমাদের পোর্ট্রেট নভেলটার সিলেবাস আমরা এই জায়গায় আপাতত শেষ করব। অনেকভাবে স্টাডি করা যায়, অনেকভাবে পড়া যায়, কিন্তু আমাদের ফোকাসটা হচ্ছে এই পর্যন্তই, এর বেশি আমরা আর যাব না। নেক্সট ক্লাসে আমরা পরের টেক্সটে চলে যাব। আজকেই হচ্ছে আমাদের পোর্ট্রেটের লাস্ট ক্লাস ফর আওয়ার সিলেবাস। আজকে আমরা কি দিয়ে শেষ করছি? স্টিফেন অ্যাজ অ্যান এক্সিস্টেন্সিয়ালিস্ট। আলটিমেটলি আমরা বলবো স্টিফেন ডেডালাস একজন এক্সিস্টেন্সিয়ালিস্ট, মানে হচ্ছে জেমস জয়েস উনিও এক্সিস্টেন্সিয়ালিস্ট, এবং আমরা সাধারণ মানুষ, আমরাও আমাদের লাইফে কখনো না কখনো আমরা এই আর্টিকেলটা পড়ছি, লিখেছেন নাবিল এ জলিল। উনি মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন, আর তার সাথে কো অথর ছিলেন ডক্টর আরবায়া আলী, সিনিয়র লেকচারার, মালয়েশিয়ান ইউনিভার্সিটি অফ পুত্রা। আমরা তাদের লেখাতে যাই। অ্যাবস্ট্রাক্টে আমরা আসি। একটু জুম করলে হয়তো দেখতে সুবিধা হবে, দেখি কতটুকু জুম করলে দেখা সুবিধা হয়। 180, একটু বড় লাগে, ঠিক আছে চলবে। অ্যাবস্ট্রাক্টে কি লেখা আছে আমরা সাবধানে পড়ি।
Looking carefully at the protagonist of A Portrait of Artist as a Young Man, আমরা যদি A Portrait novel-এর প্রোটাগনিস্টের দিকে খেয়াল করি, one can see that there are certain action and choices. স্টিফেন ডেডালাসের কিছু অ্যাকশন এবং চয়েস, তার কিছু কার্যক্রম এবং তার কিছু সিদ্ধান্ত, which Stephen does, he progresses in life that reflect a certain direction which Stephen is willingly steering his life towards. এই পার্টটাতে আমরা ফোকাস করি। Stephen is willingly steering his life towards. স্টিয়ার মানে কি? গাড়ি স্টিয়ার করে মানে গাড়ি চালিয়ে সামনে নিয়ে যাওয়া। এই যে সামনে দিক ঠিক করা, এটাকে বলে স্টিয়ার, স্টিয়ার ঠিক রাখা। স্টিফেন ডেডালাস তার জীবনটাকে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে, willingly steering his life towards. স্টিফেন ডেডালাস সে তার নিজের ইচ্ছায়, নিজের পরিকল্পনায় তার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্টিফেন ডেডালাস সে তার নিজের সিদ্ধান্তে সে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জীবনটা থেমে নেই। স্টিফেন ডেডালাসের লাইফ ইজ গোয়িং ফরওয়ার্ড, সামনে এগিয়ে যাচ্ছে, এবং এটার প্রতিটা ধাপে স্টিফেন ডিসিশন নিচ্ছে। স্টিফেন ইজ টেকিং ডিসিশন, এবং তার এই সিদ্ধান্ত, তার এই কার্যক্রমের কারণে তার জীবন এগিয়ে যাচ্ছে। এই যে নিজের ইচ্ছায় জীবনকে অন্য পথে নিয়ে যাওয়া, নিজের চয়েসে, নিজের ইচ্ছায় জীবনটাকে কোনো একদিকে নিয়ে যাওয়া, নিজের জীবনের লক্ষ্য নিজে নির্ধারণ করা এবং জীবনটাকে ওই দিকে নিয়ে যাওয়া, এটাকেই বলে হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম, মানে নিজের অস্তিত্ব নিজে ঠিক করা। এন্ড দ্যাট ইজ অফ কোর্স টু বি অ্যান আর্টিস্ট। তার সিদ্ধান্ত কি ছিল? টু বি অ্যান আর্টিস্ট। এটা হচ্ছে তার লাইফের আলটিমেট গোল, টু বি অ্যান আর্টিস্ট। শিল্পী হওয়ার জন্য এখন সে যা করার করবে। আমরা আবার ফেরত আসি পিছনে, সে কেন শিল্পী হতে চায়? কারণ সে একদম পুরোপুরি স্বাধীন থাকতে চায়, 100%। যদি সে স্বাধীন থাকতে চায় তাহলে সে তার কি হতে হবে? আর্টিস্ট হতে হবে। আর্টিস্ট হওয়ার জন্য এখন কি করতে হবে? সব ছেড়ে চলে যেতে হবে। তখন সেই সিদ্ধান্ত অনুযায়ী সে কাজ করছে। সে তার ফ্যামিলি ছাড়লো, সোসাইটি ছাড়লো, কালচার ছাড়লো, রিলিজিয়ন ছাড়লো, ন্যাশনালিটি ছাড়লো, কান্ট্রি ছাড়লো, সব ছেড়ে সে ইউরোপে চলে গেল। কেন? হি ওয়ান্টস টু বি অ্যান আর্টিস্ট। দিস ডিরেকশন, হাউএভার, এই যে সে দিক ঠিক করলো সে শিল্পী হবে, মে নট বি ইনফ্লুয়েন্সড বাই সাম আউটসাইড ফোর্স দ্যাট পুশেস স্টিফেন উইদাউট হিম বিং কনসিয়াস অফ ইট। এখন এই যে সে সিদ্ধান্তটা নিল, এই সিদ্ধান্তটা কি বাইরে থেকে আসছে নাকি তার নিজের থেকে আসছে? বাইরে থেকে আসবে খুবই কম, বেশিরভাগই আসবে তার ভেতর থেকে। সাম আউটসাইড ফোর্স দ্যাট পুশেস স্টিফেন উইদাউট হিম বিং কনসিয়াস, না, এটা তার নিজস্ব সিদ্ধান্ত। রাদার ইট ইজ আ ফ্রি চয়েস, এটা তার নিজের সিদ্ধান্ত, সম্পূর্ণ স্বাধীন, একদম তার চয়েস, ফ্রি ইন্ডিপেন্ডেন্ট চয়েস। সে নিজে এটা চুজ করছে, অন্য কেউ তাকে এই বুদ্ধি দেয় নাই, পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করে নাই, সমাজ তাকে বাধ্য করে নাই, পরিবার তাকে বাধ্য করে নাই, তার ধর্ম তাকে বাধ্য করে নাই, তার পলিটিক্স তাকে বাধ্য করে নাই টু বিকাম অ্যান আর্টিস্ট। ইট ওয়াজ স্টিফেনস ফ্রি চয়েস, এটা তার নিজের স্বাধীন স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। অন স্টিফেন্স বিহাফ, এটা তার নিজের সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা, নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা, এটাকেই বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম, বিং অ্যান এক্সিস্টেন্সিয়ালিস্ট। নিজের এক্সিস্টেন্স নিজে তৈরি করা। এটা আরো একটু সুন্দর করে পরে বলা আছে, টু ডিফাইন হিজ ওন এক্সিস্টেন্স এন্ড হোয়াট হি ওয়ান্টস টু বি ইন লাইফ। সে জীবনে কি হতে চায়, সে কি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সে নিজের সংজ্ঞা কিভাবে দিতে চায়। টু ডিফাইন হিজ ওন এক্সিস্টেন্স, নিজের অস্তিত্ব নিজে সংজ্ঞায়িত করা। সে কি হতে চায়? সে আর্টিস্ট হতে চায়, এই জন্য সে যা করার করবে। তার সমাজ তাকে বাধ্য করেনি, রাজনীতি বাধ্য করেনি, ধর্ম তাকে বাধ্য করেনি, এটা তার সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত। সে নিজের এক্সিস্টেন্স, নিজের অস্তিত্ব নিজে তৈরি করছে। Where there is a talk about existence, অস্তিত্বের ব্যাপারটা যখন আসছে, the philosophy of existentialism comes to mind. এই যে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে
সে একটি লক্ষ্য ঠিক করছে, সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে। নিজের এক্সিস্টেন্স, নিজের অস্তিত্ব নিজে এস্টাবলিশ করা এবং সেই অনুযায়ী কাজ করা, এটাকেই বলা হয় ফিলসফি অফ এক্সিস্টেনশিয়ালিজম। ফিলসফি অফ এক্সিস্টেনশিয়ালিজম। এই ফিলসফি অফ এক্সিস্টেনশিয়ালিজম, অস্তিত্ববাদ, এটা কোন দার্শনিকের কথা? সার্ত্রে, জন পল সার্ত্রে, SARTRE, সার্ত্রে। Sartre. Sartre has talked about freedom and responsibility of individual to make his or her own choice to define his or her life. চমৎকার কথা। ফরহান পড়েন তো এই লাইনটা আবার। ফরহান, ফরহান আছেন? নাইম আছেন? নাইম, প্রাপ্তি আছেন? তিশা পড়েন। স্যার আমি পড়ছি। আচ্ছা পড়েন। Sartre has talked about the freedom and the responsibility of the individual to make his or her own choice to define his or her life. Sartre has talked about the freedom and the responsibility of the individual. বারবার বলছে যদি কেউ তার নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিতে চায়, যদি নিজের জীবনের রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিতে চায়, তাহলে তার স্বাধীনতা প্রয়োজন। যদি কেউ, if an individual wants to make his or her own choice to define his or her life, নিজের জীবন নিজের মতো করে যদি গড়ে নিতে চায়, তাহলে তার কি প্রয়োজন? স্বাধীনতা প্রয়োজন। এবং একই সাথে সে রেসপন্সিবিলিটি নেবে, দায়িত্ব নেবে, নিজের জীবনের দায়িত্ব নিজে নেবে। সার্ত্রে বারবার বলছে দ্য ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ইন্ডিভিজুয়াল, দুইটা জিনিস থাকতে হবে। শুধু স্বাধীনতা থাকলে হবে না, আবার শুধু রেসপন্সিবিলিটি থাকলেও হবে না। ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি দুইটা একসাথে থাকতে হবে। স্বাধীনতা থাকতে হবে, দায়িত্ববোধও থাকতে হবে of the individual. Freedom and responsibility to make his or her own choice to define his or her life. To define his or her life. ওর জীবনকে, নিজের জীবন নিজেই গুছিয়ে নিচ্ছে, অন্য কেউ তাকে বাধ্য করছে না, নিজের অস্তিত্ব সে নিজেই গড়ে তুলছে। By applying this particular concept from Sartre, এখন সার্ত্রে থেকে আমরা যদি এই সিদ্ধান্তটা নেই যে আমরা যদি আমাদের নিজের জীবন নিজেদের মতো করে সাজিয়ে নেয়ার স্বপ্ন দেখি, আমরা যদি চাই আমাদের জীবনটা আমরাই গড়ে নেব, আমার লাইফ আমি গড়ে নেব, তাহলে আমার দুইটা জিনিস প্রয়োজন। কি কি? উই নিড ফ্রিডম, স্বাধীনতা প্রয়োজন। স্বাধীনতা ছাড়া আপনি নিজের জীবন নিজে কিভাবে গড়ে তুলবেন? দ্য ফ্রিডম অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ। এখন আপনি কিভাবে জানবেন আপনার দায়িত্ব কোনটা, আপনার রেসপন্সিবিলিটি কি? আপনি তখনই জানতে পারবেন যখন আপনি নিজেকে নিজে জানতে পারবেন। সেলফ আন্ডারস্ট্যান্ডিং আসবে না আপনার মধ্যে, সেন্স অফ রেসপন্সিবিলিটি তখনই আসবে যখন আপনি নিজেকে নিজে জানতে পারবেন। when you will be able to know yourself, যখন আপনার মধ্যে সেলফ রিয়েলাইজেশন আসবে। সেলফ রিয়েলাইজেশন থেকেই সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড ফ্রিডম। সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড ফ্রিডম, এই দুটো যদি কারো লাইফে থাকে, তাহলে he will be able to make his or her own life in his own choice, নিজের মতো করে সে জীবন গঠন করে নিতে পারবে। এখন আমাদের স্টিফেন ডেডালাস, হি ইজ লাকি এনাফ, তার লাইফের সে অন্যদের চাইতে অনেক বেশি সেন্সিটিভ, ইন্ট্রোভার্ট প্লাস সেন্সিটিভ, এবং প্রতিটা চ্যাপ্টারের শেষে আমরা দেখতে পাবো আফটার চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 ওর মধ্যে রিয়েলাইজেশন আসছে, এপিফেনি কাজ করছে, ওর মধ্যে একটা বোধ আসছে, ও নিজেকে জানতে পারছে, নিজেকে বুঝতে পারছে। ও বারবার
নিজেকে স্টাডি করছে, হি ইজ সেলফ স্টাডিং হিমসেলফ। সে নিজেকে বোঝার চেষ্টা করছে, সে কি চায় কি চায় না, কি পছন্দ করে কি পছন্দ করে না। সে যে ধর্মে যে তার মন ভরে না, এটা তার ডিসিশন আসে। রিলিজিয়নে যে তার মন ভরবে না, এটাও তার ডিসিশন আসে। আলটিমেটলি সে স্বাধীনতা চায়, সে নিজের জীবনটাকে নিজের মতো করে গুছাবে। একমাত্র শিল্পীই পারে নিজের জীবনটাকে নিজের মতো করে গোছাতে। শিল্পী হওয়ার জন্য তার কি প্রয়োজন? তার স্বাধীনতা প্রয়োজন। এই যে সেন্সটা, এটা আমরা সার্ত্রের এক্সিস্টেন্সিয়ালিজম থেকে ব্যাখ্যা করতে পারি। সো দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রোটাগনিস্ট স্টিফেন, আমাদের যে মূল চরিত্র প্রোটাগনিস্ট স্টিফেন, তার যে চরিত্রর ডেভেলপমেন্ট, তার চরিত্র বেড়ে উঠছে, and his aspiration to be an artist can be seen in a different light. এই যে সে শিল্পী হতে চাচ্ছে, শিল্পী হওয়ার নেশায় সে সব ত্যাগ করছে। He is sacrificing everything. He is sacrificing family, society, relationships, religion, culture, politics, country, সবকিছু সে ত্যাগ করছে। কেন সে ত্যাগ করছে? এই জিনিসটা আমরা যখন এক্সিস্টেন্সিয়ালিজমটা স্টাডি করব, তখন আমাদের মধ্যে একটা আইডিয়া আসবে। উম্মে সালেহা আছেন? জি স্যার। একটু কষ্ট করে ইন্ট্রোডাকশনটা পড়েন। A portrait of the artist as a young man is not the most celebrated works of James Joyce as a novelist, but along with the collection of short stories, Dubliners, the two are considered as the better accessible of his works compared to Ulysses and Finnegan Wake. Finnegan's Wake. Finnegan Wake. They are less complex and certainly shorter. What makes critics interested in a portrait of the artist, a young man, is that it depicts some sides of Joyce's life himself. The protagonist Stephen goes through similar stages in life to Joyce, and he even attends the same school. The protagonist Stephen goes. The novel is considered as a semi-biographical Bildungsroman. Bildungsroman because Joyce mixes facts and fiction and a lot of myth and symbolism. থ্যাংক ইউ। এই পার্টটা আমরা দেখে নিই কি বলছে। প্রথমে বলছে যে জেমস জয়েসের ডাবলিনার্স আর পোর্ট্রেট অফ আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এই দুইটা কাজ। ডাবলিনার্স হচ্ছে, আমরা আমাদের ফার্স্ট সেমিস্টার ডাবলিনার্স থেকে আরবি পড়েছিলাম। ডাবলিনার্স হচ্ছে আমাদের শর্ট স্টোরি কালেকশন। এগুলো মোটামুটি কম জটিল, এগুলো মোটামুটি পড়লে বোঝা যায়। আর পোর্ট্রেট, এটাও পড়লে মোটামুটি বোঝা যায়। এই দুইটা মোটামুটি অ্যাক্সেসিবল, সাধারণ মানুষ পড়ে বুঝবে। কিন্তু তার বাকি যে কাজ, ইউলিসিস, ফিনেগানস ওয়েক, এগুলো খুবই জটিল। এগুলো অনেক বেশি এডুকেটেড না হলে, অনেক বেশি ইন্টেলেকচুয়াল না হলে কারো পক্ষে অর্থ বোঝা সম্ভব না। এর মানে কি? এর মানে হচ্ছে, আমরা যদি জেমস জয়েসকে জানতে চাই, আমাদেরকে শুরু করতে হবে ডাবলিনার্স আর এ পোর্ট্রেট দিয়ে। এগুলো হচ্ছে লেস কমপ্লেক্স অ্যান্ড শর্টার, আমাদের বুদ্ধি দিয়ে এটা বোঝা সম্ভব। ইউলিসিস, ফিনেগানস ওয়েক, এগুলো বোঝার মানুষ বাংলাদেশে খুব বেশি নাই। ইউলিসিস বোঝার জন্য হয়তো 8-10 জন মানুষ আছে, ফিনেগানস ওয়েক বোঝানোর জন্য 2-1 জন মানুষ আছে কিনা সন্দেহ, খুবই কঠিন। আর পোর্ট্রেটটা মোটামুটি লেস কমপ্লেক্স, শর্টার। এখন এটা আমরা কেন ফোকাস করছি, এটা আমরা কিন্তু বলে আসছি বারবার। আমরা যদি পোর্ট্রেটের স্টিফেন ডেডালাসকে চিনতে পারি, তাহলে আমরা দেখতে পারবো ইট ডেপিক্টস সাম সাইজ অফ জয়েসেস লাইফ হিমসেলফ। জেমস জয়েস সম্পর্কে জানতে পারবো, স্টিফেন ডেডালাস সম্পর্কে জানতে পারলে জেমস জয়েস সম্পর্কেও জানতে পারবো। কিভাবে? আমাদের দ্য প্রোটাগনিস্ট স্টিফেন গোজ থ্রু সিমিলার স্টেজেস ইন লাইফ টু জয়েস। জয়েস তার লাইফে যেরকম স্টেজ দিয়ে গিয়েছেন, উনি যে স্কুলে পড়েছেন তার স্কুলের অভিজ্ঞতা, তারপর যে কলেজে পড়েছেন তার অভিজ্ঞতা, তার ডিসিশন দেশ ত্যাগ করা, এই পুরাটাই স্টিফেন ডেডালাসের সাথে জয়েসের মিলে যাচ্ছে। তারা সেম স্কুলে পড়াশোনা করছে, দুজনেই ক্লংগোসে পড়াশোনা করেছেন, দুজনেই বেলভেডিয়ারে পড়াশোনা করেছেন। মানে স্টিফেন ডেডালাসের লাইফটা জানলে মোটামুটি জেমস জয়েসের লাইফটা জানা হয়ে যায়। This novel is considered a semi
বায়োগ্রাফিক্যাল বিল্ডাংস্ট্রোমান, এটা আমরা কিন্তু অলরেডি কিছুটা আলোচনা করেছি। এই নভেলটা হচ্ছে সেমি বায়োগ্রাফিক্যাল, বেশিরভাগই মিলে যাবে। বিল্ডাংস্ট্রোমান মানে কি, এটা কিন্তু আমরা পড়েছি আমাদের প্রথম লেকচারে, পোর্ট্রেটের ফার্স্ট লেকচারে। একটা ক্যারেক্টারের সাইকোলজিক্যাল ইন্টেলেকচুয়াল গ্রোথ যদি দেখানো হয় ফ্রম চাইল্ডহুড টু ম্যাচুরিটি, ফ্রম বয়হুড টু অ্যাডাল্টহুড, একটা ক্যারেক্টারের সাইকোলজিক্যাল গ্রোথ যদি দেখানো হয়, গ্রোথ, মেন্টাল গ্রোথ, তাহলে এটাকে আমরা বলি বিল্ডাংস্ট্রোমান। সেমি বায়োগ্রাফিক্যাল, এটা আমরা পড়েছি কারণ জেমস জয়েসের জীবনের বেশিরভাগ অংশের উপর ভিত্তি করেই স্টিফেন ডেডালাসের লাইফ। আর বিল্ডাংস্ট্রোমান কেন? কারণ ক্যারেক্টারটা গড়ে উঠছে। একটু আগে বললাম না যে ক্যারেক্টারটা আস্তে আস্তে প্রতি চ্যাপ্টার শেষে সে ডিসিশন নিচ্ছে, আরে তাই তো, নিজেকে সে আরো চিনতে পারছে, সেলফ রিয়েলাইজেশন আসছে, সে সেলফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার। মানে কি, ক্যারেক্টারটা ম্যাচিওর হচ্ছে, মানে কি তার সাইকোলজিক্যাল গ্রোথ হচ্ছে, মেন্টাল গ্রোথ হচ্ছে। আমরা যখনই এটাকে ফোকাস করতে পারবো যে প্রতিটা চ্যাপ্টারের শেষে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, 3, 4, 5, প্রতিটা চ্যাপ্টারের শেষে আমাদের ক্যারেক্টারের মেন্টাল ম্যাচুরিটি আসছে, প্রতিদিন সে আগের দিনের তুলনায় বেশি ম্যাচিওর। চ্যাপ্টার 1 এর থেকে সে চ্যাপ্টার 2 তে বেশি ম্যাচিওর, 3 তে আরো বেশি, আরো বেশি, 5 এ গিয়ে আমরা তার ফুল ম্যাচুরিটি দেখতে পাচ্ছি, অ্যাডাল্টহুডে সে ঢুকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি a portrait is a semi-biographical Bildungsroman. কেন? Joyce mixes facts and fiction and lot of myth and symbolism. এই নভেলে আমরা কিছু সত্যিকার জেনুইন ইনফরমেশন পাই, যেটাকে আমরা ফ্যাক্টস বলি, সত্যি ঘটনা। ফিকশন, কিছু কাল্পনিক ঘটনা এর মধ্যে, পুরোটাই যে সত্যতা না, এর মধ্যে কিছু কাল্পনিক ঘটনা আছে, ফিকশন আছে। আর a lot of myth and symbolism. মিথ, আমরা ডেডালাস ইকারাসের কাহিনী, গ্রিক মিথোলজি এখানে ইনফিউজড, এন্ড সিম্বলিজম, এখানে প্রচুর সিম্বলিজম ইউজ করা হয়েছে। Biography is only one of the elements that interest critics in the novel. Biography হচ্ছে একটা এলিমেন্ট। Other interests include the need for Stephen to distance himself from the religious and political forces in Dublin to become an artist. খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। ডাইচেস বলছেন, ডাইচেস তার আর্টিকেলে বলছেন স্টিফেন তার জীবনের লক্ষ্য কি, হোয়াট ইজ হিজ আলটিমেট ডিসিশন, সেটা হচ্ছে টু ডিস্টেন্স হিমসেলফ, নিজেকে ডিটাচমেন্ট করা, নিজেকে ডিটাচ করা, নিজেকে দূরে নিয়ে যাওয়া, ফ্রম রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল ফোর্সেস ইন ডাবলিন। সে রিলিজিয়ন থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, সে পলিটিক্স থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, সে রিলিজিয়ন থেকে সে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, সে পলিটিক্স থেকেও নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। কেন? কারণ সে কোনোটাই পছন্দ করে না। জয়েস এন্ড স্টিফেন্স অ্যাস্থেটিক থিওরি। অ্যাস্থেটিক থিওরি কোনটা ছিল? যখন সে ডিসিশন নিল যে there is no shame in appreciating beauty, মানুষ সুন্দরের পূজারী, মানুষ চাইলেও পূজারী, না চাইলেও। সুন্দর জিনিস, সুন্দরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হয়, সুন্দরকে অ্যাপ্রিসিয়েট করার মধ্যে কোনো লজ্জা থাকা উচিত না। There is no shame in appreciating beauty and we must enjoy every one moment in our life. এটাই ছিল ওর aesthetic theory. The biblical reference of strange women's episode and events theory, এটা আমরা স্কিপ করি, এটা আমাদের দরকার নাই। এই প্যারাগ্রাফ থেকে আমরা এই পার্টটা সবচেয়ে গুরুত্ব দিয়ে মাথায় রাখবো, যে স্টিফেন রিলিজিয়ন এন্ড পলিটিক্স দুইটাই সে ত্যাগ করে দূরে চলে আসছে। সে কি করছে? সে ত্যাগ করছে, সে রিলিজিয়নও ত্যাগ করছে, পলিটিক্সও ত্যাগ করছে, সে দুইটাই ত্যাগ করছে। এই পেজের লাস্ট প্যারাগ্রাফে আমরা আসি, কে পড়বেন? লিয়ান পড়েন তো, নুসরাত জাহান লিয়ান। Yes, sir. All those critics mention at some point or another that Stephen is alienating himself, acting differently from his peers,
not doing what his society expects him to do, or that he is making his own mind subjectively about what he wants to be. And the approach that suits this subject individualism is existentialism. The philosophy of existentialism spread in Europe in the years between the two world wars. According to uh, Kaufman, Jean-Paul Sartre's name becomes synonymous with existentialism. He was not only a philosopher, but a novelist, a playwright, an essayist, and an editor. It is only appropriate to choose Sartre's ideas of existentialism here since he was the influential leader of the French existentialists. Taking the concept of freedom of choice responsibility to analyze the novel, we can see Stephen's actions in a unique light. থ্যাংক ইউ। খুব বেশি কঠিন না, আশা করি বুঝতে কষ্ট হবে না। প্রথমে সে কি বলছে, সে ইচ্ছা করেই তার ক্লাসমেটদের থেকে একটু আলাদা, অন্য ৮-১০ জনের থেকে স্টিফেন আলাদা। সমাজ মানুষের কাছ থেকে যা আশা করে, সমাজ তো আমাদেরকে বলে যে এইভাবে চলো, এইভাবে বড় হও, এইভাবে কাজ করো, তাই না? আমরা ছোটবেলায় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়া হয় যে তুমি ডাক্তার হবা অথবা ইঞ্জিনিয়ার হবা, ঠিক আছে? পরবর্তীতে বলবা আচ্ছা ঠিক আছে, না পারলে তাহলে বিসিএস দাও, বিসিএস চাকরি করো। সমাজ আমাদের কাছে এগুলো এক্সপেক্ট করে। স্টিফেনের কাছেও কিন্তু এগুলো এক্সপেক্ট করতো, যে সমাজ এক্সপেক্টেড, সোসাইটি এক্সপেক্টেড সামথিং। এখন স্টিফেন ডাজন্ট কেয়ার, সে নিজের মতো কাজ করতে চায়। এই যে সে অন্যদের থেকে আলাদা নিজের একটা অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায়, এই যে সাবজেক্টিভ ইন্ডিভিজুয়ালিজম, সাবজেক্টিভ মানে কি পার্সোনাল, ইন্ডিভিজুয়ালিজম অস্তিত্ব প্রতিষ্ঠা করা, নিজের অন্যরকম একটা পরিচয় প্রতিষ্ঠা করা, নিজেকে একটু আলাদাভাবে প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। নিজেকে, নিজের অস্তিত্ব নিজে আলাদাভাবে টু এস্টাবলিশ ওন এক্সিস্টেন্স ইন আ ইউনিক ওয়ে, এটাই কিন্তু স্টিফেন বারবার আছে। স্টিফেন নিজের অস্তিত্ব, নিজের স্পেশাল এক্সিস্টেন্স এস্টাবলিশ করতে চাচ্ছে, এইটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। এটা কার থেকে আসলো? কফম্যান বলছেন জন পল সার্ত্র। সার্ত্রে, একটু আগে আমরা তার নামটা স্টাডি করেছি, জন পল সার্ত্রে, SARTRE। সার্ত্রে উনি অনেক গুণী একজন মানুষ ছিলেন, দার্শনিক ছিলেন, নাট্যকার ছিলেন, প্রাবন্ধিক ছিলেন এবং সম্পাদকও ছিলেন। উনি বহু গুণে গুণান্বিত একজন মানুষ। উনি ছিলেন দ্য ইনফ্লুয়েন্সিয়াল লিডার অফ ফ্রেঞ্চ এক্সিস্টেন্সিয়ালিস্ট। ফ্রিডম অফ চয়েস এন্ড রেসপন্সিবিলিটি, এই দুটো যদি থাকে তাহলে সবাই তার নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে পারে। সেন্স অফ রেসপন্সিবিলিটি আসবে কোথা থেকে? সেলফ রিয়েলাইজেশন থেকে। ফ্রিডম অফ চয়েস আসবে কোথা থেকে? যখন সে আর কোনো নীতি নিয়ম মানবে না, স্বাধীনভাবে নিজেকে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে। যখনই আমরা স্টিফেনের প্রতিটা কাজকর্মে এই চয়েস এন্ড রেসপন্সিবিলিটি বিষয়টা দেখব, স্টিফেনের প্রতিটা অ্যাকশনকে আমরা চয়েস এন্ড রেসপন্সিবিলিটি, ফ্রিডম অফ চয়েস দেখব। এই যে স্টিফেন এই যে কাজটা করলো, সে কি বুঝে করলো নাকি না বুঝে করলো? সে কি বাধ্য হয়ে করলো নাকি স্বতঃস্ফূর্ত ভাবে করলো, নিজে নিজে করলো? তার মধ্যে কি ফ্রিডম আছে? তার মধ্যে কি সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে? যদি তাই থাকে, যদি আমরা বলতে পারি স্টিফেনের প্রতিটা কার্যক্রমে ফ্রিডম অফ চয়েস আছে, রেসপন্সিবিলিটি আছে, তবেই আমরা বলতে পারি সে এক্সিস্টেন্সিয়ালিস্ট। আর একজন শিল্পী সবসময় এক্সিস্টেন্সিয়ালিস্ট। সত্যিকারের একজন শিল্পী সবসময় তাকে হতে হয় এক্সিস্টেন্সিয়ালিস্ট, তা না হলে সে কিছুই না, জাস্ট কামলা। একজন কামলা কখনো শিল্পী হতে পারে না। শিল্পী হতে হলে তাকে এক্সিস্টেন্সিয়ালিস্ট হতে হবে, তার নিজেকে নিজে জানতে হবে, তার সেলফ রিয়েলাইজেশন আসতে হবে, সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকতে হবে, তার মধ্যে স্বাধীনতাটা থাকতে হবে, ফ্রিডম অফ চয়েস, আলটিমেট ফ্রিডম তার মধ্যে থাকতে হবে। তাহলে আমরা একটা সাইকেল দেখতে পাচ্ছি যে আলটিমেট ফ্রিডম না থাকলে শিল্পী হওয়া যায় না, ঠিক আছে? আবার শিল্পী না হলে
ফ্রিডম আসে না। শিল্প স্বাধীনতা, এই দুটো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে আরেকটা কানেক্টেড। ওকে, এখন আমরা আমাদের অ্যানালিসিসে চলে আসি। সিম্বলিক্যালি আমরা যদি সিম্বল খেয়াল করি, জয়েস ওয়েজ দ্য চয়েসেস দ্যাট আর অ্যাভেলেবল টু স্টিফেন ইন টার্মস অফ কালার অফ রোজেস। আপনারা যখন বুক 1টা পড়বেন তখন বুক 1-এর একটা পার্টে দেখবেন জয়েস দেখাচ্ছে, Joyce weighs the choices that are available to Stephen in terms of the color of roses. Stephen Dedalus সে তার সামনে শুধুমাত্র 2 রঙের গোলাপ দেখতে পায়। কি কি রঙের গোলাপ দেখতে পায়? হোয়াইট রোজেস, সাদা গোলাপ, এন্ড রেড রোজেস। এটা হচ্ছে তাদের স্কুলের একটা মানে সিম্বল। এটা এটা সত্যিকারের গোলাপ না, এটার মানে আলাদা। সাদা গোলাপের একটা সংকেত, লাল গোলাপের একটা সংকেত। Those were beautiful color to think of. সে বলছে হ্যাঁ, সাদা গোলাপ, সাদা রংটা অনেক সুন্দর। রেড রোজ, লাল গোলাপ অনেক সুন্দর, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। Those were beautiful colors think of, but you could not have a green rose. ঠিক আছে, সাদা গোলাপ খুব সুন্দর, সাদা রংটা খুব সুন্দর, লাল রংটা খুব সুন্দর, কিন্তু আমার পছন্দ হচ্ছে সবুজ গোলাপ। তার মানে 8-10টা মানুষের মতো আমি সাদা গোলাপ বা লাল গোলাপে সন্তুষ্ট না, আমার দরকার সবুজ গোলাপ। সে নিজেকে প্রশ্ন করছে, আচ্ছা সাদা গোলাপ আছে, লাল গোলাপ আছে, কিন্তু এই দুইটার কোনোটাই আমার পছন্দ না, আমার পছন্দ হচ্ছে সবুজ গোলাপ। আমি সবুজ গোলাপ কই পাই? ঠিক আছে, বাট ইউ কুড নট হ্যাভ এ গ্রিন রোজ, মানে তখন তার দেশে আয়ারল্যান্ডে সবুজ গোলাপ নাই, বাট পারহ্যাপস সামওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইউ কুড। আয়ারল্যান্ডে নাই তার মানে এই না যে পৃথিবীর কোথাও নাই, কোথাও না কোথাও তো আছে সবুজ গোলাপ, তাই না? সে বলছে আয়ারল্যান্ডে মেবি গ্রিন রোজ নাই, পৃথিবীর অন্য কোথাও থাকলেও তো থাকতে পারে। এই যে দেখেন গ্রিন রোজ, এটা হচ্ছে তার এক্সিস্টেন্সের একটা সিম্বল। এই যে অন্য কিছু বাছাই করার ইচ্ছা। 8-10 জন মানুষ তারা সাদা লাল গোলাপে সন্তুষ্ট, সে সবুজ গোলাপ চাচ্ছে, মানে কি? হি ইজ ক্রেভিং, ডিজায়ারিং সামথিং ইউনিক, সামথিং এক্সট্রাঅর্ডিনারি। গোলাপের যে কোনো একটা পেলেই তারা সন্তুষ্ট। কিন্তু আমাদের স্টিফেন ডেডালাস বলছে হি ইজ নট স্যাটিসফাইড ইন ইদার। সাদা বা লাল তার কোনোটাই অতটা পছন্দ না, সে চাচ্ছে সবুজ গোলাপ। মানে 8-10 জন মানুষের যেটা পছন্দ, স্টিফেন ডেডালাসের সেটা পছন্দ না, সে অন্য কিছু চায়। এখন সবুজ গোলাপ ওই দেশেই নাই, তার মানে পৃথিবীর কোথাও না কোথাও তো আছে। এই যে দেখেন সিম্বলটা কিভাবে সে বোঝাচ্ছে যে স্টিফেন ডেডালাস এমন কিছু চাচ্ছে যেটা, এই যে সবুজ গোলাপ, এটা হচ্ছে সিম্বল। এটার মানে কি? স্টিফেন ডেডালাস ইজ ক্রেভিং সামথিং দ্যাট ইজ নট অ্যাভেলেবল ইন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে সেটা নাই, তার দেশে সেটা নাই, অন্য কোথাও আছে, অন্য কোথাও আছে, সে অন্য কোথাও যাবে। এই যে দুইটা চয়েস, হয় সাদা অথবা লাল, কিন্তু সেই দুইটার কোনোটাই পছন্দ করছে না, সে সবুজ চাই, বলছে আমার সবুজ গোলাপ চাই। স্টিফেন ক্যান চুজ ওয়ান অফ দ্য টু থিংস। পরবর্তীতে স্টিফেনের জীবনে দুইটা চয়েস আসে ফিলোসফিক্যালি, ন্যাশনালিজম অর রিলিজিয়ন। সাদা লাল এরকম সেম প্যাটার্নে ওর লাইফে দুইটা ম্যাচিউরড ফিলোসফিক্যাল ডিসিশন ওর সামনে, চয়েস। হয় সে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, পলিটিক্সের সাথে ইনভলভড হবে, অথবা রিলিজিয়নের সাথে ইনভলভড হবে। তখন এস্টাবলিশড হওয়ার জন্য এই দুইটা ছাড়া আর কোনো পথ ছিল না। ইদার তুমি পলিটিশিয়ান হবা, তাহলে তুমি শাইন করতে পারবা, অথবা তুমি রিলিজিয়াস লিডার হবা, দুইটার যে কোনো একটা। দিজ আর হোয়াট দ্য টু কালার সিম্বলাইজ। সাদা লাল, সাদা লাল, তার সামনে সাদা গোলাপ লাল গোলাপ যেমন ছিল, এই দুটার মধ্যে একটা চুজ করতে হতো, কিন্তু সে চাইছে সবুজ, যেটা নাই। একইভাবে তার জীবনে ইদার পলিটিক্স আর রিলিজিয়ন, দুইটার যে কোনো একটা চুজ করতে হবে। এখন স্টিফেন ডেডালাসের কথা হচ্ছে আমার কোনোটাই পছন্দ না, আমার ন্যাশনালিজম
পছন্দ না, এই পলিটিক্স আমি পছন্দ করি না, ইভেন আই হেট রিলিজিয়ন। এই দুইটাই আমাদেরকে পঙ্গু করে দেয়। মানুষ যতদিন পর্যন্ত পলিটিক্স আর রিলিজিয়নের কাছে বন্দী থাকবে ততদিন পর্যন্ত সে পরাধীন। As long as people are trapped, as long as people are caged inside the prison of politics and religion, they can never be, they can never be 100% free. সে যেমন সাদা লাল কোনোটাই তার পোষাচ্ছে না, তার সবুজ গোলাপ চাই, একইভাবে পলিটিক্স রিলিজিয়ন এই দুইটার কোনোটাই তার পোষাচ্ছে না, তার অন্য কিছু চাই, সামথিং এলস। এই যে তার মানে একজন মানুষের প্রফেশনের দিক থেকে তার যে কোনো একটা চুজ করতে হয়, ইদার পলিটিক্স অর রিলিজিয়ন। দ্য টু ওয়েজ বাই উইচ হিজ কান্ট্রিম্যান লিভ, তার দেশের 8-10টা মানুষ তাদের সামনে ওই দুটা চয়েসই থাকে। ইদার এক হয় তারা রীতিমতো পলিটিক্স এর সাথে জড়িয়ে যাবে, ন্যাশনালিজম, অথবা তারা সিরিয়াসলি রিলিজিয়ন প্র্যাকটিস করবে। এটাই হচ্ছে আয়ারল্যান্ডের ওই সময়কার মানুষের চয়েস, হয় তারা পলিটিক্সে জড়াতো অথবা তারা ধর্মকর্মে জড়াতো। These two ways by which the countrymen live, মানে একজন মানুষের জীবনের পেশা হিসেবে দুইটা পেশাই ছিল মোটামুটি শাইন করার মতো, হয় পলিটিক্স অথবা রিলিজিয়ন। As shown during the Christmas dinner, আমরা যেটা খুব গুরুত্ব দিয়ে পড়েছিলাম, ক্রিসমাস ডিনারে ঝগড়া হয়। একদিকে ছিল পলিটিক্স এর পক্ষে ছিল স্টিফেন ডেডালাসের বাবা সাইমন ডেডালাস আর তার ফ্রেন্ড, আর রিলিজনের দিকে ছিল দান্তে। এই দুই দলের মধ্যে খুব বিশ্রী একটা ঝগড়া হয়। বিশ্রী ঝগড়া হওয়ার ফলে স্টিফেন ডেডালাস সত্যিকারের চেহারাটা তার সামনে খুলে যায়, মুখোশ উন্মোচন হয়ে যায়। সে সত্যিকারের আগলিনেস, ট্রু আগলিনেস অফ পলিটিক্স এন্ড রিলিজিয়ন ওর চোখের সামনে ফুটে ওঠে। He doesn't want to choose either these or that. সে দুইটার কোনোটাই পছন্দ করেন না। Thinking of a third choice symbolized by green rose, সেই যে সবুজ গোলাপ, তোরা যে যা বলিস ভাই আমার সবুজ গোলাপ চাই, সে বলছে আমার সবুজ গোলাপ লাগবে, আমার লাল সাদা কোনোটাই হবে না, আমার সবুজ গোলাপ চাই। একইভাবে সে বলছে সেম, ওই সেম বলে আমার পলিটিক্সও পোষাচ্ছে না, আমার রিলিজিয়নও পোষাচ্ছে না, আমার অন্য কিছু চাই। Stephen Dedalus is not an ordinary person, unique person. সে বলছে আমি 8-10 জন মানুষের মতো হয় পলিটিক্স অথবা ধর্মে ঝুলে যাব না, আমার অন্য কিছু চাই। He doesn't want to choose either this or that. এই দুইটা চয়েস আমার পোষাবে না। He wants to look for other choices in life. তার অন্য কিছু চাই। 8-10 জন মানুষ যেটাতে সন্তুষ্ট থাকে এটাতে সে সন্তুষ্ট থাকতে পারছে না। Because কেন? He wants to be an individual person. সে বিশেষ কেউ হতে চায়। সে 8-10 জন মানুষের মতো অর্ডিনারি পার্সন থাকতে চায় না। এখন আমরা চলে যাই দ্য আইডিয়া অফ সুপারম্যান। সুপারম্যান যখন আমরা পড়েছি তখন কি পড়েছি? সুপারম্যান যখন পড়েছি তখন আমরা দেখেছি যে সুপারম্যান রিজেক্টস all the traditional conventional rules and regulation. সুপারম্যান প্রতিষ্ঠিত সমস্ত নিয়ম কানুন সে প্রত্যাখ্যান করছে, বাতিল করে দিচ্ছে, সে নিজের নিয়ম নিজে তৈরি করছে। এখন একইভাবে রিয়েলিস্ট নিয়ে যখন আমরা পড়েছি, জর্জ বার্নার্ড শ রিয়েলিজম, তখন আমরা কি দেখেছি? যে রিয়েলিস্ট বাস্তবতাবাদী যে, সেও কিন্তু কনভেনশনটাকে ওইভাবে অন্ধভাবে ফলো করছে না। আর্টিস্ট স্টিফেন ডেডালাস সেও একজন বিশেষ ব্যক্তি হতে চায়, সে ওই এস্টাবলিশড রুলস এন্ড রেগুলেশনের কেয়ার করে না। হি ওয়ান্টস টু বি অ্যান ইন্ডিভিজুয়াল পারসন। তার মানে আমরা বলতে পারি যে সুপারম্যানের সাথে আর্টিস্টের একটা খুব ডিপ কানেকশন আছে। সুপারম্যান যেমন গতানুগতিক নিয়ম কানুন তোয়াক্কা না করে সব ভেঙে চুরে নিজের নিয়ম কানুন তৈরি করে, একইভাবে আর্টিস্ট সেও প্রচলিত নিয়ম কানুনকে তোয়াক্কা না করে সে নিজের নিয়ম কানুনের প্রতি আগ্রহী, সে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠায় আগ্রহী। মানে সুপারম্যানের মধ্যে আমরা কিন্তু আর্টিস্টিক কোয়ালিটি পাচ্ছি। আর্টিস্ট সুপারম্যান, সুপারম্যান আর্টিস্ট।
ট্যানার, আমরা যদি ট্যানারের কথা মনে করি, ট্যানার কিন্তু 8-10টা মানুষের মতো বিয়ে করে এস্টাবলিশড হতে চায়নি। তার সামনে চয়েস ছিল যে বিয়ে করার, আইনি অ্যাট ফার্স্ট শেষে গিয়ে সে সারেন্ডার করেছে, কিন্তু প্রথমে সে কি চেয়েছে, অন্য কিছু, সামথিং এলস। ফ্যামিলি লাইফ ওয়াজ নট ফর মি। ট্যানার বলতো যে সংসার আমার জন্য না, সে সমাজ পরিবর্তন করতে চাচ্ছিল। কিন্তু শেষে জন ট্যানার ওয়াজ নট স্ট্রং এনাফ টু অ্যাভয়েড দ্য অ্যাট্রাকশন অফ লাইফ ফোর্স। কিন্তু জেমস জয়েস, তাকে কিন্তু পিছু টানার কেউ নেই। পিছু টাকা wants to be an individual person. আমাদের স্টিফেন ডেডালাস, সে একজন ইউনিক পার্সোনালিটি হতে চায়। পরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কাগজ কলম থাকলে লিখে রাখতে পারেন, কাজে লাগবে। Even though the green rose does not exist in Ireland, সবুজ গোলাপ আয়ারল্যান্ডে চাষ হয় না। Stephen is determined to find it somewhere else in the world. বলে আচ্ছা ঠিক আছে, আয়ারল্যান্ডে নাই, অন্য কোনো দেশে নিশ্চয়ই আছে, সে অন্য কোথাও গিয়ে খোঁজ করবে। একই সিম্বলিজমে আমরা যদি অর্থ খুঁজে বের করার চেষ্টা করি, মেবি আয়ারল্যান্ডে পলিটিক্স আর ধর্ম, রিলিজিয়ন, এই দুইটা ছাড়া আর কোনো বিকল্প নাই, অন্য কোনো দেশে তো আছে, তাহলে যেখানে আমার একটা থার্ড অপশন আমি পাবো সেই দেশে যাব। এখন আমাদের দেশেও তো অবস্থা প্রায় একই রকম। either you need backup in politics, ঘুরে ফিরে তো আমরা সেই পলিটিক্যাল পার্টির ধর্ণা দিই। মামা চাচা খালা ফুপু তারা দেখা যাবে কেন প্রতিষ্ঠিত, কারণ তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে কোনো না কোনো ভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তারা ইনভলভড, অ্যাফিলিয়েটেড। সেই ক্ষেত্রে আমরা ওই জিনিসটা কিন্তু আমাদের মাথায় ঘুর ঘুর করে যে আমরা আলটিমেটলি ওই পলিটিক্স এর দিকেই কিন্তু সবাই আশ্রয় নেই আমাদের বাংলাদেশে এখন। আর ধর্মের দিক থেকে আমাদের দেশে ওইরকম মানে রিলিজিয়নটা যদিও যতটা স্ট্রং বলে দেখানো হয়, ততটা স্ট্রং ফুটনোট, ততটা স্ট্রং ফাউন্ডেশন হয়তো ধর্মের আর নাই। বিভাগ হওয়ার কারণে, অনেকগুলো ডিভিশন হওয়ার কারণে হয়তো রিলিজিয়ন অতটা স্ট্রং না যতটা স্ট্রং পলিটিক্স। এই সময় আমাদের দেশের পলিটিক্সটা অনেক বেশি স্ট্রং। সেই হিসেবে যদি আমরা চিন্তা করি, আমাদের দেশে কেন মানুষ থাকতে চায় না, কারণ মানুষ বলে এই দেশে দুর্নীতি, কোনো উন্নতি নাই। কেন? ওই যে পলিটিক্স। একই জিনিসটা, একই সেম, অলমোস্ট সেম সিচুয়েশন ছিল তখন ওই আয়ারল্যান্ডে, স্টিফেন ডেডালাসের আয়ারল্যান্ড। ওই সময় গিয়ে সে বলছে আচ্ছা এই দেশে আয়ারল্যান্ডে যদি ধর্ম আর রাজনীতি ছাড়া আর কোনো বিকল্প না থাকে, আমি অন্য দেশে চলে যাব, তবুও আমি এই দুটো থেকে আমি বাছাই করব না। তাহলে ওর দেখছি ওর সামনে বারবার পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি ওর সামনে যে চয়েস গুলো নিয়ে আসছে, এই কোনোটাই তার পছন্দ না। সাদা লাল গোলাপ কোনোটাই তার পছন্দ না, তার সবুজ গোলাপ চাই, আয়ারল্যান্ডে না থাকলে আমি অন্য দেশে যাবো। রাজনীতি, পলিটিক্স, এই দুইটার কোনোটাই আমার পছন্দ না, আমি কোন কোথাও যাবো, অন্য কোথাও গিয়ে হয়তো একটা থার্ড অপশন পাবো। এরকম অনেকগুলো আপনারা সিচুয়েশন পাবেন, অনেকগুলো সিচুয়েশন স্টিফেন ডেডালাসের সামনে আসে যখন ওর সামনে মাত্র দুইটা চয়েস থাকে, কিন্তু এই দুইটার তার কোনোটাই পছন্দ না, তার অন্য কিছু প্রয়োজন। ফর এক্সাম্পল আরেকটা, the matter of which of the available choices is brought up again when his friend asks স্টিফেনের এক ফ্রেন্ড স্টিফেনকে জিজ্ঞেস করে whether he kisses his mother or not before going to bed, ঘুমাতে যাওয়ার আগে সে কি মাকে কিস করে কিনা, কিস করে কি করে না, কিস করে কি করে না। আবার ওর সামনে দুইটা চয়েস, কিন্তু এই দুইটাটাই তার কাছে মনোক্ত না, ইভেন গিভিং কিস অর নট গিভিং দ্য কিস। স্টিফেন ওয়ান্ডার্স what choice he should make, তাহলে সে কোন পথে যাবে। It seems both of the available choices are not satisfactory neither to him nor to society. It seems both of the available choices, তার সামনে দুটো যে চয়েস সবসময় আসে, লাল গোলাপ, সাদা গোলাপ, রাজনীতি, ধর্ম, মাকে ঘুমানোর আগে কিস করা, কিস না করা, এই দুইটা অপশনই, both of these available choices are not satisfactory
neither to him nor to his society. তার সমাজের কাছেও এটা যথেষ্ট না, যদিও তারা এটা মানুষের কাছে দেয়, কিন্তু দ্যাট ইজ নট স্টিল নট ইনাফ টু সোসাইটি, তার কাছে তো নাই। সহজ কথায় স্টিফেন ডেডালাসের সামনে যত চয়েস এসেছে সে কোনোটাই সে পছন্দ করেনি। মানে বাই ডিফল্ট জীবনে যে চয়েস গুলো তার সামনে এসেছে তার কোনোটাই তার পছন্দ হয়নি, কোনোটাই তার পছন্দ। সে সবসময় অন্য কিছু চেয়েছে, সামথিং এলস, অন্য কিছু সামথিং এলস। কারণ সে নিজেকে একজন ইন্ডিভিজুয়াল পার্সন, ইউনিক ইন্ডিভিজুয়াল পার্সন, একদম স্পেশাল পার্সোনালিটি, ইউনিক পার্সোনালিটি হিসেবে এস্টাবলিশ করতে চায়। Another symbolic reference to choices is made by colors green and maroon. আবার আমরা পাই ওর সামনে দুটো কালার চয়েস থাকে, একটা হচ্ছে গ্রিন, মেরুন, which Dante has on her brushes. ছোট যখন ছিল, এটা হচ্ছে একেবারে ছোট, মানে ওর সামনে দুটা কালার চয়েস ছিল, একটা হচ্ছে সবুজ রঙের ব্রাশ আর হচ্ছে মেরুন কালারের ব্রাশ। He wondered which was right, to be the green or for the maroon. ছোটবেলায় তার সে কনফিউজড হয়ে যেত, আমার সামনে দুইটা চয়েস আছে, একটা সবুজ রঙের ব্রাশ, আমি কি এটা নিব নাকি মেরুন রঙের ব্রাশ এটা নিব। সে দুইটার কোনোটাকেই সন্তুষ্ট, তার অন্য কিছু চাই। The matter of which way to choose in life is limited to him. তার কাছে মনে হয় যে অপশনগুলো অনেক লিমিটেড। Seems limited to him. তার বারবার মনে হয় যে আমাকে যথেষ্ট অপশন দেয়া হচ্ছে না, এত কম অপশন কেন থাকবে। Is so little option. কারণ এত লিমিটেড অপশন থাকলে মানুষের স্বাধীনতা জীবনে কিভাবে থাকবে? Because both are the choices presented by society. সমাজ বলছে হয় এটা করো অথবা ওইটা করো, তাহলে এটাকে কি স্বাধীনতা বলে? And they are both not his own. Even এটা তার নিজেরও সিদ্ধান্ত না। They do not satisfy him. সমাজ জোর করে মানুষের উপর যা চাপিয়ে দিচ্ছে। সমাজ বলছে হ্যাঁ তুমি স্বাধীন, কিন্তু হয় তোমাকে এটা করতে হবে অথবা এটা করতে হবে। তাহলে এটা তো জাস্ট ইলিউশন। সত্যিকার অর্থে এটা কিন্তু স্বাধীনতা না। It is not real freedom. স্টিফেন ডে আসলে আমরা কেউই স্বাধীন না। আমরা সবাই বিভিন্ন সাইজের জেলখানায় বন্দী। জেলখানাগুলো বিভিন্ন সাইজের হয়। ফ্যামিলির থেকে আর একটু বড় জেলখানা হচ্ছে সোসাইটি, সোসাইটির থেকে আর একটু বড় জেলখানা হচ্ছে কালচার, রিলিজিয়ন, পলিটিক্স। দিজ আর নাথিং বাট প্রিজনস। আমরা সবাই এইসব, যতই নিজেদেরকে স্বাধীন বলে দাবি করি, কিন্তু আমরা এই সবের কাছে বন্দী। আমরা যতই নিজেদেরকে স্বাধীন বলে দাবি করি, আমরা আমাদের লাইফে চয়েস হচ্ছে খুবই লিমিটেড। মানে আমরা পরাধীন। সমাজ আমাদেরকে জোর করে চাপিয়ে দেয়, এটা করতে হবে, এটা করতে হবে। আমরা না চাইলেও করতে হয়। বেশিরভাগ মানুষই সারেন্ডার করে, তারা না চাইলেও সমাজের কাছে তারা আত্মসমর্পণ করে। স্টিফেন ডেডলাস সেটা করতে রাজি না। সে বলছে আমি দরকার হলে সমাজেই থাকবো না, আই উইল রিজেক্ট দিস সোসাইটি। এই সমাজ থেকে পালিয়ে অন্য কোথাও চলে। এই যে স্বাধীন থাকার ইচ্ছা, to remain free, অন্য কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, সেটাকে অন্ধের মতো বাছাই না করা, নিজে যা চাই ওই অনুযায়ী আমি কাজটা করবো, এটাই হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজম। সে বলছে, স্টিফেন ডেডলাস বলছে, সমাজ আমাকে যা অফার করছে নট এনাফ, যথেষ্ট না, আমার আরো অনেক কিছু চাই। আমার এইসব অল্প চয়েস পোষাচ্ছে না, আমার অন্য কিছু চাই। The choices of the two situation mentions above give Stephen the freedom to choose. Stephen একসময় অসহ্য হয়ে গেল, সে খুবই বিরক্ত যে এত লিমিটেড, এত পরাধীনতার মধ্যে কিভাবে আমরা থাকবো, এভাবে কি বেঁচে থাকা যায়? এটা কি জীবন বলে? Without having a choice, a person's freedom is limited or there is no freedom at all. বলছে আমি যদি আমার ইচ্ছা মতো বাছাই না করতে পারি, আমি যদি যা
আমার সামনে যদি অপশনস নাই থাকে, যদি ইচ্ছা মতো চুজ না করতে পারি, তাহলে ফ্রিডম ইজ লিমিটেড। এই স্বাধীনতার কোনো মানে হয় না। দেয়ার ইজ নো ফ্রিডম অ্যাট অল। এটা আসলে কোনো স্বাধীনতাই না। আর স্বাধীনতা যদি না থাকে, সেই বেঁচে থাকার কোনো মর্যাদা নাই। And these choices make Stephen realizes his freedom. এই আইডিয়াটা যখন স্টিফেনের আসছে যে আমি যদি রিলিজিয়নের কাছে সারেন্ডার করি, তাহলে আমি সারা জীবনের জন্য ধরা খেয়ে যাবো, আমি স্বাধীনভাবে কিছু করতে পারবো না। আমি যদি পলিটিক্স এর কাছে আত্মসমর্পণ করি, তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, আমার ওই নিয়ম অনুযায়ী চলতে হবে। তাহলে তো এটা একটা দাসের জীবন, লাইফ অফ এ মর্যাদা নাই, নো সিগনিফিকেন্স, নো ডিগনিটি। এই বেঁচে থাকার তো কোনো মর্যাদা নাই। এই যে সিদ্ধান্তটা, এই যে রিয়েলাইজেশনটা ওর মধ্যে আসছে যে বেঁচে থাকতে চাইলে একদম স্বাধীনভাবে বাঁচবো, এরকম দাসের জীবনের কোনো মর্যাদা নাই, নো ডিগনিটি, নো অফ দিস লাইফ অফ দিস স্লেভ। সে স্বাধীনভাবে চুজ করতে চায়, দরকার হলে সে সব বাদ দেবে, এই দেশেই সে থাকবে। যেহেতু আমরা প্রতিষ্ঠিত করে ফেললাম, যেহেতু সে নিজের জীবন, নিজের অস্তিত্ব নিজেই এস্টাবলিশ করতে চায়, he wants to establish his own existence. তাহলে among the existentialists, Sartre emphasizes on freedom the most. সে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম। যদি আমরা অস্তিত্ববাদী হতে চাই, নিজের অস্তিত্ব, নিজের পরিচয়, নিজের পৃথিবী, নিজের জীবন নিজের মতো করে সাজাতে চাই, যদি আমাদের এরকম কোনো স্বপ্ন থেকে থাকে, ইচ্ছা থেকে থাকে যে আমার লাইফ আমি সাজাবো, তাহলে অবশ্যই স্বাধীনতা প্রয়োজন। স্বাধীনতা ছাড়া কেউ নিজের জীবন নিজের মতো করে সাজাতে পারে না। The most, I am indeed an existent who learns his freedom through his acts, but I'm also an existence whose individual and unique existence temporalizes itself as এই যে লাইনটা, I am condemned to be free, মানে হচ্ছে কার্সড, অভিশপ্ত। মানে কি? মানে আমরা যে স্বাধীনতাটাকে স্বাধীনতা বলে মনে করি, এটা আসলে সত্যিকার অর্থে স্বাধীনতা না, মেবি এটা হচ্ছে দাসত্ব। স্টিফেন ডেডলাস এটা বারবার রিয়েলাইজ করছে যে আমি যদি ধর্মের রিলিজন ফলো করি, তাহলে আমি রিলিজনের দাস হয়ে যাব। আমি যদি পলিটিক্স ফলো করি, আমি পলিটিক্স এর দাস হয়ে যাব। তাহলে এই স্বাধীনতার কোনো মূল্য নেই। সে চায় হচ্ছে সামথিং এলস, যেখানে সে 100% স্বাধীন থাকতে পারবে। For Sartre, whatever we do is an act of demonstrate our freedom. আমরা যাই করি, আমরা কতটুকু স্বাধীন তার উপরে আমার সাফল্য নির্ভর করে। ফ্রিডম দ্যাট উই ক্যানট ইভেড। স্বাধীনতার বিষয়টা আমরা কখনোই ইভেড করতে পারি না, ইগনোর করতে পারি না। আমাদেরকে স্বাধীনতা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। We need freedom. That is why he reaches the paradoxical conclusion that we are condemned to be free. সে বলছে যে আমরা আমাদের স্বাধীনতাটাই একসময় আমাদের দাসত্বের কারণ হয়, কারণ আমরা স্বাধীনভাবেই যদি দাসত্ব চুজ করি। এখন আপনি বললেন আমি স্বাধীন, আমি ইচ্ছা করে আমি দাসত্ব চুজ করলাম, তাহলে এটা একটা অভিশাপ হয়ে গেল। We are condemned to be free. এখন এই কন্ডেমনেশন থেকে তখনই আমরা মুক্তি পাবো যখন এর সাথে আমরা অ্যাড করতে পারবো সেলফ রিয়েলাইজেশন, সেলফ আন্ডারস্ট্যান্ডিং, সেন্স অফ রেসপন্সিবিলিটি। মানে শুধু, যদিও স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে নিজেকে জানতে হবে, নিজের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হতে হবে। So Stephen also decides to practice his freedom. স্টিফেন ওর লাইফে ওর স্বাধীনতাটাকে প্র্যাকটিস করতে চায়, স্বাধীনতা নিয়ে আসতে চায়, and choose not to hide behind the objective values of peers. সমাজ কি বলল, সমাজ কি আমাকে দিয়ে করাতে চাচ্ছে, সেইটাতে আবদ্ধ না থেকে সে কি করতে চাচ্ছে, সে স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছে। They are teachers and he decides to stand for himself. Stephen decides to stand for himself. ওর নিজের ভরসা সে নিজেই,
নিজের হাতেই তুলে নিলাম আমার নির্ভরতার চাবি। মানে আমি আমাকে প্রোটেক্ট করব, আমার রেসপন্সিবিলিটি আমার কাছে। এটা কখন আসবে? যখন স্বাধীনতা থাকবে। When Stephen goes to the rector's room and correct the injustice he suffered on the hand of one of his teachers, এটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে অ্যাক্ট 1-এ ও একজন টিচারের বিরুদ্ধে কমপ্লেইন করে। এক টিচার ওকে অন্যায়ভাবে শাস্তি দেয়, ওকে শাস্তি দেয়। সেই টিচারের নামে ও গিয়ে হেড টিচার রেক্টরের কাছে গিয়ে কমপ্লেইন করে, কারণ তার কাছে মনে হয় সে যদি নিজেকে প্রোটেক্ট না করে তাহলে অন্য কেউ তাকে প্রোটেক্ট করবে না। তার নিজের রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে। সে বললো যে আমি যদি আমাকে প্রোটেক্ট না করি কেউ আমাকে প্রোটেক্ট করবে না, আমার দায়িত্ব এটা কমপ্লেইন করা। সে সাহসিকতার সাথে উইথ ব্রেভারি হি কমপ্লেইন। সে একজন খুবই অনেক ইনফেমাস কুখ্যাত টিচার থাকে না, যারা স্টুডেন্টদের কাছে অতটা প্রিয় থাকে না, স্টুডেন্টদেরকে অনেক টর্চার করে, সেরকম একজন টিচার ছিল। কমপ্লেইন করার পর সবাই ওকে বাহবা দেয়, তালি দেয়, বাহ গ্রেট। সে তখন রিয়েলাইজ করে যে আমি যদি সেই সিদ্ধান্ত না নিতাম যে আমি এর নামে কমপ্লেইন করবো, অন্য কারো তো সেই গাটসটা নাই, সাহস ছিল না যে এর বিরুদ্ধে কমপ্লেইন করার, সে সাহস করে কমপ্লেইন করেছে। He finds his friend waiting for him. দেখা গেল যে ও যখন বিচার দিয়ে হেড টিচারের অফিস থেকে বের হচ্ছে, তখন তার যে ক্লাসমেটরা ওর দিকে ঘিরে ধরে। They gather around him to cheer him for standing up for himself. তখন ওর চারদিকে ওরা হাততালি দিতে থাকে। ঠিক আছে, এই যে নিজের সিদ্ধান্ত নিজে নেয়া, সমাজ কি বললো, সমাজ কি বলবে এইসব চিন্তা না করে নিজের রেসপন্সিবিলিটি, নিজের ফ্রিডম বজায় রেখে সিদ্ধান্ত নেয়া, নিজের সিদ্ধান্ত নিজে বজায় রাখা, এইটাকেই বলি আমরা এক্সিস্টেনশিয়ালিজম। In one of what Joyce calls epiphanies, মানে এই যে রিয়েলাইজেশন, এপিফেনি মানে কি? সেলফ রিয়েলাইজেশন, বোধ আসা, একটা রিয়েলাইজেশন, which are a sudden realization and revelation at the end of each chapter. প্রতিটা চ্যাপ্টারের শেষে এই নভেলের প্রতিটা চ্যাপ্টারের শেষে স্টিফেন ডেডলাসের মনের মধ্যে একটা বোধ আসে, একটা রিয়েলাইজেশন কাজ করে। The cheers died away in the soft gray air. He was alone. He was happy and free. He was alone. He was happy and free. কি চমৎকার কথা! দেখেন, আমরা আমাদের লাইফে যদি কখনো একা হয়ে যাই তাহলে তো আমরা ডিপ্রেসড হয়ে যাই, মনে হয় যে। কিন্তু স্টিফেন ডেডলাস কি বলছে, সে কি ফিল করছে? হি ওয়াজ অ্যালোন, হি ওয়াজ হ্যাপি এন্ড ফ্রি। দেখেন, সে একা বলেই হি ওয়াজ হ্যাপি এন্ড ফ্রি। আপনি যখন একা তখন একই সাথে এর পজিটিভ দিকটাও আপনাকে জানতে হবে। যখন আপনি একা তখন কিন্তু আপনি ফ্রি, 100% ফ্রি। তখন আপনি একদম নিজের মতো নিজে হ্যাপি থাকতে পারবেন, যদি আপনার সেই সাহসটা থাকে। আপনি তখনই নিজে নিজে ভালো থাকতে পারবেন যখন আপনার মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকবে, প্লাস আপনার স্বাধীনতা থাকবে। Stephen has his moment and he asserts himself in his full society as a unique character. সে প্রথম থেকেই নিজেকে একটা ইউনিক ক্যারেক্টার হিসেবে এস্টাবলিশ করে। তার ক্লাসমেটরা তাকে প্রচুর বিরক্ত করে, প্রচুর বুলি করে, প্রচুর যন্ত্রণা করে, প্রচুর উত্তপ্ত করে। এত অপমান, এত গঞ্জনার পরেও স্টিফেন কিন্তু খুবই ডিটারমাইন্ড, সে তার নিজের ব্যক্তিত্ব বজায় রাখবে। ওর যে ইউনিক ক্যারেক্টার, ওর যে অনন্য স্পেশাল বৈশিষ্ট্যগুলো সে কিন্তু বজায় রেখেছে, কারণ সে অন্য 8-10 জনের মতো হতে চায় না। সে হতে চায় বিশেষ কেউ, সে নিজের বিশেষ অস্তিত্ব প্রতিষ্ঠিত করতে চায়, সে বিশেষ কেউ হতে চায়। সে 8-10 জন মানুষের মতো আমজনতা, সে 8-10 জন মানুষের মতো ম্যাঙ্গো পিপল, ফিলিস্তিনস হতে চায় না। সে হতে চায় স্পেশাল কেউ, সামওয়ান ইউনিক। সুপারম্যান, ওর মধ্যে যেমন সেই থার্স্টটা আছে টু বিকাম আ ইউনিক পার্সোনালিটি,
স্টিফেন সেরকম ইউনিক হতে চায়। আমরা বারবার কিন্তু আর্টিস্ট সুপারম্যান এই দুটার মধ্যে কিন্তু অনেক মিল খুঁজে পাচ্ছি। But aside from that, he realizes that he alone can do anything. সে রিয়েলাইজ করে he alone can do anything to assert his individuality. সে বলছে যে আমার ব্যক্তিত্ব আমি নিজেই এস্টাবলিশ করতে পারবো, আমার সমাজের সাপোর্ট প্রয়োজন নাই, আমার ফ্যামিলি সাপোর্ট প্রয়োজন নাই, উই ডোন্ট নিড। সে বুঝতে পারলো যে হি ডাজন্ট নিড হিজ ফ্রেন্ডস সাপোর্ট, সে একাই যথেষ্ট। এটা তার কাছে প্লাস পয়েন্ট, প্লাস এখানে তার কিছু সীমাবদ্ধতাও আছে। হি অলসো ফিলস অ্যালোন এন্ড এলিয়েনেটেড ফ্রম দ্য রেস্ট অফ হিজ ফেলোস। সে যখন তার নিজেকে স্পেশাল হিসেবে এস্টাবলিশ করতে চায় তখন সে দেখে অন্যদের থেকে সে সেপারেটেড, অ্যালোন। আপনি যখন অন্য 8-10 জন মানুষের মতো মিশে যাবেন তখন কিন্তু সবার সাথে আপনি আন্তরিকভাবে এক হয়ে যাবেন, কেউ আপনাকে আলাদা বলে দেখবে না। কিন্তু যখনই আপনি নিজেকে একটু আলাদাভাবে প্রতিষ্ঠা করতে চাবেন তখন কিন্তু সবাই আপনাকে একটু দূরে দূরে রাখবে, আপনি একা হয়ে যাবেন। মানে এটার যেমন পজিটিভ সাইড আছে আবার কিছু লিমিটেশনস আছে। স্টিফেন ডেডালাস যখন নিজেকে স্পেশাল বলে এস্টাবলিশ করতে যাচ্ছে তখন কিন্তু যারা ক্লাসমেট তারা কিন্তু কেউ কেউ বিরক্ত হবে, some of them will be irritated, annoyed, some of them will be jealous. ওদের মধ্যে একটা বিটারনেস কাজ করবে যে কেন ও আমাদের থেকে আলাদা, কেন ও আমাদের থেকে আলাদা। আলাদা মানেই হচ্ছে আমরা তার প্রতি একটা এনিমিটি, একটা শত্রুতা মনোভাব পোষণ করি, তাদের প্রতি আমরা একটা বিরক্তি থাকে, একটু জেলাসি কাজ করে, বিটারনেস, মনের মধ্যে একটা বিদ্বেষ কাজ করে। যখনই কেউ আমাদের সামনে আসে যে আমাদের থেকে একটু আলাদা তখনই আমরা একটু জেলাস ফিল করি, একটু বিদ্বেষ ফিল করি। স্টিফেন ডেডালাস যখন নিজেকে ডিফারেন্ট বলে এস্টাবলিশ করতে চায় তখন তার ক্লাসমেট গুলো তাকে কিন্তু মানে নেগেটিভ চোখে দেখতে শুরু করে। কেন? তার ক্লাসমেটরা তাকে তার প্রতি অ্যানয়েড ছিল, ইরিটেটেড ছিল, সামহাউ জেলাস ছিল এবং তাকে বিরক্ত করত। কারণ he has chosen to do what no one else has done. স্টিফেন ডেডালাস এমন একটা কিছু করতে যাচ্ছে যেটা করার সাহস অন্যদের ছিল না। others, অন্যরা, they were not courageous enough, তাদের মধ্যে সেই সাহসটা ছিল না to do what Stephen was doing. মূলত জেলাসিটাই ওদের মধ্যে কাজ করত যে ও কিভাবে পারে। এটা যখনই তার ক্লাসমেটরা চিন্তা করত তারা ওর প্রতি জেলাস হয়ে যেত। as he realizes loneliness, প্রথমে হয়তো তার একা একা অনেক খারাপ লাগতো, বাট আলটিমেটলি সে কিন্তু সেলফ রিয়েলাইজেশন আসে, ওর মধ্যে একটা সেলফ আন্ডারস্ট্যান্ডিং কাজ করে। সেটা কি? he also feels happy because he has the choice of changing and making the suitable changes in his life. he feels happy. সে কেন খুশি, সে কেন সুখী? বিকজ he has the choice, ওর সামনে ফ্রিডম আছে টু চেঞ্জ এন্ড মেক সুইটেবল চয়েসেস ইন হিজ লাইফ। সে যা ইচ্ছা তাই করতে পারে। আপনি তখন এর পজিটিভ সাইড যেমন আছে, আপনি অনেক সাপোর্ট পাবেন, আবার লিমিটেশনসও আছে। যখনই আপনি একটা ফ্রেন্ড সার্কেলের সাথে উঠা বসা করবেন তখন আপনি এমন কিছু করতে পারবেন না যেটা আপনার সার্কেল সাপোর্ট করে না। আপনি এমন কিছু করতে পারবেন না স্বাধীনভাবে যেটা আপনার ফ্রেন্ডরা সাপোর্ট করে না। দেখা যাচ্ছে ফ্রেন্ডের চাপে পড়ে আমাদের অনেক কিছু বিসর্জন দিতে হয়, অনেক কিছু আমার করতে ইচ্ছা করছে কিন্তু ফ্রেন্ডরা সাপোর্ট করছে না, অনেক কিছু আমার করতে ভালো লাগে না বাট ফ্রেন্ডের চাপে বাধ্য হয়ে করতে হয়। তার মানে ফ্রেন্ডশিপ এটাও কিন্তু এক ধরনের জেলখানা। যতই আমরা বলি যে উই নিড ফ্রেন্ড, উইদাউট ফ্রেন্ডশিপ লাইফ ইজ নাথিং, ফ্রেন্ডশিপ কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। উইদাউট কম্প্রোমাইজ ইউর ফ্রেন্ডশিপ উইল নট লাস্ট। আপনাকে ফ্রেন্ডশিপে যদি আবদ্ধ থাকতে চান আপনার স্বাধীনতা কিছু বিসর্জন দিতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। তার মানে ফ্রেন্ডশিপ মানেই যে 100% ব্লিস তা কিন্তু না, এর মধ্যে সীমাবদ্ধতা আছে, আপনি কিন্তু পরাধীন হয়ে যাবেন। ফ্রেন্ডশিপও এক ধরনের জেলখানা, সবকিছুই জেলখানা। আপনি ফ্রেন্ডশিপের মধ্যে থাকলে আপনি কিন্তু 100% ফ্রি না। যখনই আপনি নিজের
ফ্রেন্ডশিপটার ওই দিকে কম্প্রোমাইজ হবে, ফ্রেন্ডশিপ হয়তো চলেও যেতে পারে। অনেক সময় দেখবেন যে অনেক ইগো ক্ল্যাশ, অনেক ফ্রিডম ইস্যুর কারণে অনেক ফ্রেন্ডশিপ বহুদিন পর হয়তো ভেঙে যায়, অথবা কোনো ফ্রেন্ডশিপ 2 দিন পরেই হয়তো ভেঙে যায়। স্টিভেন প্রথম প্রথম তার কষ্ট হতো, কিন্তু একটা সময় গিয়ে সে খেয়াল করলো যে তার ফ্রেন্ড নাই, তার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, এটা বরং তার জন্য শাপে বর। ঠিক আছে, ব্লেস ইন ডিসগাইজ, এটা তার জন্য ভালোই হলো। Stephen also feels free because by practicing his will, he no longer feels involved in society or in custom. সে সমাজ থেকেও দূরে। অসামাজিক অসামাজিক আমরা মানুষকে বলি, সামাজিক যখন আপনি হয়ে যাবেন তখন কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। সমাজ যা পছন্দ করেন আপনি কিন্তু সেটা করতে পারবেন না। অসামাজিক হওয়ার যেমন অসুবিধা আছে, সুবিধাও আছে। অসামাজিক যখন আপনি হবেন তখন আপনার অসুবিধা হচ্ছে সমাজ আপনাকে ভালো চোখে দেখবে না, এটা হচ্ছে লিমিটেশনস। আর পজিটিভ সাইড কি, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, ইউ আর ফ্রি টু ডু এনিথিং। আর আপনি যখন সামাজিক তখন আপনার পজিটিভ সাইড কি, সমাজ আপনাকে সাপোর্ট করবে। লিমিটেশন কি, আপনি সমাজের বাইরে একটা কাজও করতে পারবেন না, মানে সোসাইটি এটাও একটা জেলখানা। স্টিফেন সে এটা তার পার্সোনাল ডিসিশন, পার্সোনাল চয়েস টু গেট অ্যাওয়ে ফ্রম সোসাইটি। সে সমাজ থেকে ইচ্ছে করে দূরে থাকতে চায়, কারণ সে ফ্রি থাকতে চায়। He realizes that he can break free from what he tries to shape him and molds him. সে বলছে সে কোনো কিছুর সাথে বাধা থাকতে চায় না, তার কাছে ফ্রেন্ডশিপও একটা জেলখানা, তার কাছে সোসাইটিও একটা জেলখানা, সে সবকিছু থেকে মুক্ত স্বাধীন থাকতে চায়। ওকে, আজকের ক্লাস আমরা যে প্যারাগ্রাফটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে এই প্যারাগ্রাফটা, সার্ত্রের কথা দিয়ে শেষ করব। When talking about existentialism, যখন আমরা অস্তিত্ববাদ নিয়ে কথা বলছি, সার্ত্রে says that existence comes before essence. সার্ত্রে বলছে আগে অস্তিত্ব, তারপর এসেন্স, তারপরে হচ্ছে সেটার সংজ্ঞা, তারপর সেটার বৈশিষ্ট্য। বাই হুইচ হি মিনস, এটার মানে কি এক্সিস্টেন্স বিফোর এসেন্স, এটা কথাটার মানে কি? এক্সিস্টেন্স বিফোর এসেন্স এটা হচ্ছে মূল বক্তব্য, এক্সিস্টেন্সিয়ালিজমের মূল বক্তব্য। এটা আপনারা ওয়েস্টার্ন আইডিয়াস এ পড়েছেন আশা করি। বাই হুইচ হি মিনস দ্যাট ম্যান ফার্স্ট অফ অল এক্সিস্ট, সবার আগে হচ্ছে তার অস্তিত্ব, মানুষের সবার আগে তার অস্তিত্ব, encounters himself sage up in the world and defines himself afterwards. আগে অস্তিত্ব, তারপর সংজ্ঞা। এর মানে কি? এর মানে হচ্ছে প্রথমেই আপনি মানুষকে বলে দিতে পারবেন না যে তোমাকে এইরকম হইতে হবে। তুমি জন্মাইছো, এখন তোমার ডাক্তার হইতে হবে। তুমি জন্মাইছো, এখন তোমার ইঞ্জিনিয়ার হইতে হবে। তুমি জন্মাইছো, তোমাকে বিসিএস দিতে হবে। এটা আপনি বলতে পারেন না, এটা আনফেয়ার। একটা মানুষ জন্মের সাথে সাথে আপনি তাকে ডিফাইন করে দিতে পারেন না। তুমি জন্মাইছো তার মানে তুমি হচ্ছে বরিশাল্লা, তুমি বরিশালে জন্মাইছো তুমি বরিশালে, তুমি নোয়াখালী। তুমি পাবনায় জন্মাইছো, তুমি পাবনার মানুষ। তুমি কুমিল্লায় জন্মাইছো, কুমিল্লার মানুষ। তুমি রংপুরের মানুষ, তোমাকে রংপুরের মানুষের মতো হইতে হবে। তুমি বগুড়ার মানুষ, তোমাকে বগুড়ার মতো হইতে হবে। তুমি বাংলাদেশী, তোমাকে এরকম হইতে হবে। তুমি আমেরিকান, তোমাকে এরকম হইতে হবে। তুমি আফ্রিকান, তোমাকে এরকম হইতে হবে। মানুষ জন্মানোর সাথে সাথে যদি আমরা এরকম শর্ত দিয়ে দিই যে তুমি এখানে জন্মাইছো, তোমাকে এইরকম হইতে হবে, এটা ভেরি আনফেয়ার। কেন আমরা এখন রেসিজমের বিরুদ্ধে এত কথা বলছি? কারণ প্রতিটা মানুষ ইউনিক। আমরা যদি মানুষ কম যে জাত অনুযায়ী, তার এলাকা অনুযায়ী তাকে যদি সীমাবদ্ধ করে দিই, তার পেশা যদি ঠিক করে দিই ছোটবেলা থেকে যে তোমাকে এইটাই হইতে হবে, এটা খুবই অমানবিক। আগে হচ্ছে তার অস্তিত্ব। অস্তিত্ব মানে কি? তার সেলফ রিয়েলাইজেশন, তার ফ্রিডম। তারপর that person will define himself, he defines himself later. আপনি অন্য কাউকে ডিফাইন করতে পারেন না। প্রতিটা মানুষ, এটা তার দায়িত্ব, এটা তার অধিকার নিজেই নিজেকে ডিফাইন করা। তার এসেন্স, তার বৈশিষ্ট্য গড়ে তোলার দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তির একার। এখানে আপনি তার ঘনিষ্ঠ বন্ধু হন, আপনি তার মা হন, বাবা হন, যত আদরের ভাই হন, আপনি তার বড় ভাই হন, বড় বোন হন,
You don't have right to define anyone. এটা খুবই অবিচার। মানুষ নিজে ঠিক করবে সে কি হতে চায়। They will decide themselves, they will choose themselves, they will define themselves, তারা নিজে চুজ করবে। ফ্যামিলি, সোসাইটি, রিলেশনশিপ, কালচার, রিলিজিয়ন, পলিটিক্স, যত বড় বড় কথাই আমরা বলি, এগুলোর কোনোটারই অধিকার নাই মানুষকে সীমাবদ্ধ করে দেয়ার। হিউম্যান বিইং, প্রতিটা পার্সন, প্রতিটা ব্যক্তি তার অধিকার আছে ডিফাইন হিমসেলফ। সে নিজেই নিজের পথ ঠিক করবে, সে নিজেই নিজের জীবনকে সাজাবে। It is not existence which certain other existentialists are worried about. Physical existence, আপনার জন্ম কোন জেলায়, আপনার জন্ম কোন দেশে, কোন মহাদেশে, এটার উপর ভিত্তি করে আপনাকে কখনোই জাজ করা যাবে না। তার জন্ম কোথায়, তার জন্ম কোন এলাকায়, এটার উপর ভিত্তি করে আপনি তাকে যদি জাজ করেন সেটা অন্যায়, অনেক বড় অন্যায়। সেই এলাকার মানুষ তার মানে সেই রকম, সেই এলাকার মানুষ সেই রকম, সে মহিলা তার মানে সেই রকম, সে পুরুষ তার মানে সেই রকম, সে হিজড়া তার মানে সেই রকম। এটা খুবই অন্যায়। জেন্ডার, কালার, সোশ্যাল ক্লাস, কাউকে যখন আপনি জেন্ডারের উপর বেস করে জাজ করেন যে সে পুরুষ তার মানে তাকে এরকম হইতে হবে, সে নারী তার এরকম হইতে হবে, সে হিজড়া তাকে এরকম হইতে হবে, সে থার্ড জেন্ডার, সে ট্রান্সজেন্ডার, সে বাইসেক্সুয়াল, সে লেসবিয়ান, তাকে এরকম হইতে হবে, আপনার সে অধিকার নাই এটা ঠিক করে দেওয়া। ইউ ডোন্ট হ্যাভ রাইট কালার অনুযায়ী তাকে করা, যে সে কালো মানুষ সে এরকম, সে ফর্সা সে এরকম, সে লাল সে এরকম, সে অস্ট্রেলিয়ান সেই রকম, সে আফ্রিকান সেই রকম, সে ব্রাজিলের মানুষ তার মানে সেই রকম, ব্রাজিলের মানুষ তাহলে তো সে সারাদিন ফুটবলই খেলবে, তাই না? এটা খুবই অন্যায় চিন্তা। কালার, সোশ্যাল ক্লাস, সোশ্যাল ক্লাস আমাদের তো এটা আরেকটা ভয়ঙ্কর মানে দুর্বলতা। আমরা বড় লোকদেরকে বেশিরভাগ সময় দেখা যায় যে টাকা পয়সা থাকলে মনে করি সে ভালো, যে টাকা পয়সা কম থাকলে মনে করি সে খারাপ। বেশিরভাগ ক্ষেত্রে আপনি যতই বলেন আপনার মাথার মধ্যে এটা সেট করে দেওয়া আছে, এর হচ্ছে ক্ষমতা, এর টাকা পয়সা আছে, তার মানে এর কাছে যাওয়া যাবে। ভালো বলতে মানে তাকে আপনারা পছন্দ করেন, যার যত টাকা আছে, যার যত ক্ষমতা তাকে আপনি পছন্দ করেন, যার যত কম ক্ষমতা তাকে আপনারা অপছন্দ করেন। সোশ্যাল ক্লাস অনুযায়ী কাউকে জাজ করা, যে বড় লোকের ছেলে এরকম হবে, গরিবের ছেলে এরকম হবে, এরকম চিন্তা করা খুবই অমানবিক, খুবই অন্যায়। কখনোই একটা মানুষকে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স, জেন্ডার, কালার, সোশ্যাল ক্লাস এসবের উপর ভিত্তি করে তাকে জাজ করা উচিত না। সে তার নিজের অস্তিত্ব নিজে এস্টাবলিশ করবে। একজন মানুষের সেই অধিকারটা আছে, জন্মানোর সাথে সাথে তার সেই অধিকার আছে নিজেকে নিজে ডিফাইন করার। Interest to the existentialist, it is how a person defines himself or herself, his or individuality. According to Sartre, man is nothing else but that which he makes of himself. Which he makes of himself, এখানে ব্যক্তিগত সিদ্ধান্তটাই বড়। Not family, not relationship, not society, not religion, not politics, not a country, কোনো কিছুই তাকে সীমাবদ্ধ করতে পারে না। তার নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ফ্রিডম সম্পূর্ণ ব্যক্তির একার। এটা যখন আমরা চিন্তা করি তখন আমরা স্টিফেন ডেডালাসের সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করি, যে হ্যাঁ সে তার নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করছে। হি ইজ এস্টাবলিশিং হিজ ওন এক্সিস্টেন্স। এটা হচ্ছে তার পক্ষে কথা বললাম, এক্সিস্টেন্সিয়ালিস্ট মানে হচ্ছে তার পক্ষে কথা বললাম। আবার যদি আমরা তাকে ক্রিটিসাইজ করি যে সে নিজের শিল্পী হওয়ার জন্য সে এতটাই স্বার্থপর, স্টিফেন ডেডালাস ইজ সো সেলফিশ যে সে তার ফ্যামিলিকে ছেড়ে চলে যাচ্ছে, তার বাবা মাকে ছেড়ে সে বাইরে চলে যাচ্ছে। এখন আমাদের সমাজেও তো আছে এরকম, এত ভালো স্টুডেন্ট বাপ মাকে ছেড়ে বিদেশে এস্টাবলিশড হয়ে গেল, বাপ মার আর খবর নেয় না, বিনা চিকিৎসায় বাবা মারা গেল। বহুত আছে বাবা মা মারা গেছে বিনা চিকিৎসায়, তার ভালো অতি ভদ্র গুণধর স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট ছেলে, সে বাইরে বড় চাকরি করছে, এদিকে কোনো খবর নেই। এই দেশে সে আসবে না। মানুষ এখন কথা হচ্ছে যে এটা তো আমাদের জীবনে হর হামেশা করছে। নিজের ভালো নিজেকেই বুঝতে হবে, এটা ঠিক।
তার মানে কি এই যে ফ্যামিলিকে সম্পূর্ণ বাদ দিয়ে অ্যাটলিস্ট কাছের মানুষ, বাবা মা ভাই বোন, তারা তো ডিজার্ভ করে, তাই না? তারা তো ডিজার্ভ করে একটু এখানে রাখতে হবে। এই জায়গায় এসে আমরা স্টিফেন ডেডালাসকে সমালোচনা করতেই পারি, কারণ সে তার মাকে বাবাকে যেভাবে ছেড়ে চলে যাচ্ছে, স্পেশালি তার বাবার সম্পর্কে তার যে ইনকমপ্লিট রং আইডিয়াস, সে তার বাবাকে যেভাবে জাজ করছে, এটা মোটেও ফেয়ার না। ইট ইজ নট ফেয়ার, ইট ইজ নট হিউম্যান এট অল। সে তার বাবাকে না বুঝে জাজ করছে। সে শুধুমাত্র দু একটা ইনসিডেন্টের উপর বেস করে সে তার সিদ্ধান্ত নিচ্ছে যে আমি আমার বাবার থেকে ভালো জানি, আমি আমার বাবার থেকে বেশি ম্যাচিউর, আমার বাবা পলিটিক্সে অন্ধ, আমার মা ধর্মে অন্ধ, এদের সাথে থাকলে আমি ভালো থাকতে পারবো না, আমি আর্টিস্ট হতে পারবো না, আমি চলে যাই সব ছেড়ে। অবশ্যই অবজেকশন এখানে আছে, অবশ্যই আমাকে ই করতে হবে যে সে কাপুরুষের মতো শুধুমাত্র নিজেরটা চিন্তা করে পালিয়ে গেল। কাপুরুষের মতো he only thought about his own future. সে তার ফ্যামিলি সম্পর্কে বিন্দুমাত্র কেয়ার না করে সে পালিয়ে গেল। It is not a glorious decision. এটা মোটেও কোনো সম্মানজনক সিদ্ধান্ত না, এটা মোটেও কোনো সম্মানজনক সিদ্ধান্ত না। যেরকম তীব্র যুক্তির সাথে আমরা তার ডিসিশনকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, একইভাবে লজিক দিয়ে আমরা তার সিদ্ধান্তের সমালোচনাও করতে পারি। সে পালিয়ে গেল, সে কাপুরুষের মতো পালিয়ে গেল, সে তার দায়িত্বে অবহেলা করলো। ট্যানার যেমন শুরুতে তার দায়িত্ব অবহেলা করেছিল, ট্যানার ওই যে তার দায়িত্ব ছিল গার্জিয়ান হিসেবে অ্যানকে প্রোটেক্ট করা, সে পালিয়ে গেল, ওটা তার ভুল ছিল। জিম যেমন পাটনা থেকে ঝাঁপ দিল, দায়িত্ব অবহেলা করলো। জেন্টলম্যান ব্রাউনকে ছেড়ে দিল, দায়িত্ব অবহেলা করলো। সে জুয়েলের কথা চিন্তা না করে তার লাইফ স্যাক্রিফাইস করলো, দায়িত্ব অবহেলা করলো। একইভাবে আমরা পাচ্ছি আমাদের স্টিফেন ডেডালাস, সেও দায়িত্ব অবহেলা করছে। এই যে নেগলেক্টিং কোর ডিউটিস, আসল দায়িত্ব অবহেলা, এটা হচ্ছে অ্যান্টি হিরোজ, অ্যান্টি হিরো বিপরীত হিরো, যারা অ্যান্টি হিরোদের একটা বৈশিষ্ট্য, তারা দায়িত্ব অবহেলা করে। দে আর কাওয়ার্ড অ্যান্ড দে নেগলেক্ট দেয়ার ডিউটিস, সিরিয়াস নেগলিজেন্স, খুবই সিরিয়াস ওয়েতে তারা তাদের দায়িত্ব অবহেলা করছে। আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন, একই সাথে আপনাকে সেম ইমোশনের সাথে সমালোচনাও করতে হবে। আমরা আমাদের জীবনে যে সিদ্ধান্ত নেই, দেখা যায় বেশিরভাগ সিদ্ধান্তেই আমরা যেরকম অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করি, একই সাথে উই ডিজার্ভ টু বি ক্রিটিসাইজ হার্শলি, এরকম ভাবে আমাদের সমালোচনাও এক্সপেক্ট করা উচিত। অতএব সবকিছু বিবেচনা করে, আফটার রিয়েলাইজিং এভরিথিং, উই নিড টু ডিসাইড কতখানি সেলফিশ লর্ড জিম অ্যান্ড আওয়ার স্টিফেন ডেডলাস, দুজনেই হচ্ছে ভয়ঙ্কর রকমের সেলফিশ। জিম, সে তার হিরোইজমের জন্য সে কি কি না করছে, সে সবকিছু স্যাক্রিফাইস করছে অনলি টু বিকাম আ হিরো, অনলি টু এস্টাবলিশ হিমসেলফ অ্যাজ এ হিরো। জিমের নেশা ছিল, অবসেশন ছিল হিরো হওয়া, হিরো হওয়ার জন্য সে সব করতে চায়। স্টিফেন ডেডলাস, সে আর্টিস্ট হওয়ার জন্য তার অবসেশন, আর্টিস্ট তাকে হইতেই হবে, তাকে স্বাধীন থাকতেই হবে। এই যে তার অবসেশন, নেশা, এটাও কিন্তু অ্যান্টি হিরোদের একটা দুর্বলতা। অবসেশন, অবসেশন, কাওয়ার্ডিস, সেলফিশনেস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পোর্ট্রেট নিয়ে আলোচনা। এখানে আমরা ক্যারেক্টার গুলো সম্পর্কে জানছি। আমাদের ফোকাসটা কিন্তু এই যে ক্যারেক্টারাইজেশন অফ দ্য সেন্ট্রাল, এই যে তার মূল চরিত্র। আমরা স্টিফেন ডেডলাসকে জানতে পারলে জেমস জয়েসকে জানতে পারবো, একই সাথে উই উইল নো দ্য কমন ম্যান, যেটা ফাতেমে আজিজ মোহাম্মদ বলেছেন, a deeply personal and emotional portrait of every man. আমাদের লর্ড জিমেও পেয়েছি, আমরা এই
ইয়েতেও পাচ্ছি, আ পোর্ট্রেটেও পাচ্ছি। কি পাচ্ছি? আ পার্সোনাল এন্ড ইমোশনাল পোর্ট্রেট টু এভরি ম্যান, সাধারণ মানুষের। আর থিম কি ছিল? দুইটাতেই আমরা থিম পাচ্ছি, বোথ লর্ড জিম অ্যান্ড আ পোর্ট্রেট, দুইটাতেই আমাদের থিম কি? টু ক্যাপচার দ্য ইনসাফিসিয়েন্সি, অভাব, অফ সেলফ অ্যাওয়ারনেস এন্ড ফ্রিডম ইন লাইফ। আমাদের সবার জীবনেই স্বাধীনতা এবং আত্মসচেতনতা, সেলফ রিয়েলাইজেশনের যথেষ্ট অভাব আছে। লর্ড জিমে ছিল স্ট্রাগল টু ফাইন্ড কারেজ, মিনিং এন্ড সেলফ রিয়েলাইজেশন। একইভাবে এখানে টু পোর্ট্রে দ্য ইনসাফিসিয়েন্সি, ল্যাকিং অফ সেলফ অ্যাওয়ারনেস এন্ড ফ্রিডম। আমাদের প্রত্যেকের জীবনেই আত্মসচেতনতা, আমরা আসলে জানি না আমরা কি, আমাদের নিজেদের সম্পর্কে আইডিয়া নাই, সেজন্য আমাদের মধ্যে সেলফ রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি গ্রো করে না। একই সাথে আমরা যতই নিজেদেরকে স্বাধীন বলে দাবি করি, উই আর নট অ্যাকচুয়ালি ফ্রি অ্যাট অল হোয়াটসোএভার। ঠিক আছে, এই হচ্ছে আমরা পোর্ট্রেট শেষ করলাম। আমরা কিন্তু পড়তে পড়তে সাথে নিয়ে আসছি কি? লর্ড জিম। প্রতিটা ক্যারেক্টারের সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড, আমরা কিন্তু মিলিয়ে পড়েছি। কোশ্চেন গুলো এইভাবে হবে, মিলানো। শুধুমাত্র পোর্ট্রেট থেকে কিন্তু কোশ্চেন হবে না, একই সাথে জিমও, লর্ড জিমও আসবে, সুপারম্যানও আসবে। কি কি কানেকশনটা, এটা মাথায় রাখবেন, ভালো করে দেখবেন, কানেকশন গুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, Okay, দ্যাটস sir. অল, থ্যাংক ইউ। যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন। আর হচ্ছে অর্ধেক খাতা দেখা হয়ে গেছে, আপনারা হয়তো এখানে, আপনারা যারা 4 জন আছেন, 3 জনের খাতা দেখা হয়ে গেছে। আনিকা, লিয়ান, জান্নাতুল, আপনাদের খাতা দেখা হয়ে গেছে। দেখেন কোনো কনফিউশন আছে কিনা, কমপ্লেন আছে কিনা। আর হচ্ছে তানমিন, Sir, আপনার খাতা এখনো দেখা হয় নাই, দেখা হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের আগে। বলেন। স্যার হচ্ছে গিয়ে আপনি কোথায় কোথায় মিস্টেক হয়েছে সেটাকে আন্ডারলাইন করে দিয়েছেন নাকি না, কিভাবে বুঝবো? এই লেভেলে এসে তো আমরা ওইভাবে আসলে আপনাকে আন্ডারলাইন করে দেখা দিলে না, হচ্ছে গিয়ে অন্য একটা টিচার করেছে তো তাই কেমন জিজ্ঞেস না? করলাম। এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনার, হ্যাঁ এটা হচ্ছে আপনি যখন রিভাইজ করবেন, দেখা যায় যে অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন। এখন আসলে এই লেভেলে আমরা ওইভাবে আসলে মানে করে ওকে দেওয়া, স্যার। ধরেন আমরা যখন স্কুল কলেজ লেভেল থাকে তখন হয়তো আমরা আন্ডারলাইন করে দিই। এখন আসলে আমরা ওই অনুযায়ী আপনাদেরকে রেসপেক্ট করি যে আপনারা জানেন এটা হচ্ছে আপনাদের না জেনে ভুল করছেন, এই জন্য আর কি আমরা ওইটা করি না। আর হচ্ছে বুঝতে পারছি স্যার। লাইভ এক্সাম হলে তখন আমরা হয়তো একটু পাই, স্কোপ পাই, কিন্তু এই ক্ষেত্রে আসলে আমাদের জন্য এটা খুবই জটিল। এটা হচ্ছে আমরা স্যার দেখলাম এখানে। এক্সপেকটেশনটা একটু ভালো, মানে এক্সপেকটেশনটা একটু বেটার ছিল। ও আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ওই যে ওই অনুযায়ী তো আপনাদেরকে কমেন্ট দেওয়াই আছে, দেখেন তারপরও অল দ্য বেস্ট। ঠিক আছে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো থাকেন। স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম।